তাহলে আজকে আমরা আলোচনা করব মিনিমাম 5 ডেঞ্জারাস কোশ্চেন ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। যে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং সেই প্রশ্নগুলো একজন নতুন ডিস্ট্রিবিউটর, তার কাছে মনে হয় পাহাড়ের সমান কঠিন এই প্রশ্ন উত্তরগুলো, আর ওই প্রশ্নগুলোতে যে সব আটকে যায়। যে ব্যক্তি, যে কাস্টমার অথবা যে প্রসপেক্ট বলতে আমরা সাধারণত আমাদের সম্ভাব্য সাবডিলার, সম্ভাব্য কাস্টমারকে আমরা প্রসপেক্ট হিসেবে সম্বোধন করি, রাইট কিনা? এই প্রসপেক্ট এবং প্রসপেক্টের ফ্যামিলি মেম্বার্স তারা কিছু প্রশ্ন করে। এই প্রশ্ন শুনে অনেক ডিস্ট্রিবিউটর ঠিক এই পেপসির ক্যানের মতো দুমড়ে মুচড়ে যায় এবং ভয় পায়। আজকে এইরকম কয়েকটি প্রশ্নের উত্তর আমরা আজকে ক্লিয়ার করব। ওকে? এই প্রশ্নগুলো করাটা অস্বাভাবিক কিছু না, এই প্রশ্নগুলো করা স্বাভাবিক। কারণ আপনি যদি একটা জমি কেনেন, অবশ্যই দলিলটা ঠিক আছে কিনা যাচাই বাছাই করবেন, এটাই স্বাভাবিক, ঠিক কিনা ভাই? আপনি যদি গোল্ড কেনেন, স্বর্ণ কেনেন, স্বর্ণ মধ্যে আসলে গোল্ড নাকি ইমিটেশন, ভেজাল আছে কিনা, এটা আপনি যাচাই করবেন অবশ্যই। মানুষ যখন সম্পদ কেনে তখন যাচাই বাছাই করে কেনে। টিএনসির একটা আইডি কার্ড একটা 10 তলা বিল্ডিংয়ের চাইতেও দামি সম্পদ। টিএনসির একটা আইডি কার্ড, বিজনেস আইডি নাম্বার 10 তলা বিল্ডিংয়ের চাইতেও দামি সম্পদ। যে বুঝবে তার জন্য এই বিল্ডিংয়ের চাইতেও দামি, যে বুঝবে না তার কোনো দামই নাই। শুধু এখানে কেন, সব জায়গাতেই তাই। ডায়মন্ডের অনেক দাম, ডায়মন্ডের মূল্য যে বুঝবে তার কাছে অনেক দাম, যে বুঝবে না তার কাছে কাঁচের টুকরা, ঠিক না ভাই? ঠিক। তো সম্পদকে মানুষ যত্ন করে রাখে। টিএনসিতে একজন প্রসপেক্ট, একজন ক্যান্ডিডেট বা একজন কাস্টমার যখন সে ডিলারশিপ নেবে, ডিস্ট্রিবিউটরশিপ নেবে, অবশ্যই সে এটাকে যাচাই বাছাই করবে। কারণ জীবনের স্বর্ণালী সময় সে এখানে দিবে এবং এইটা সাথে সে সারা জীবন থাকবে। আমি যখন এখানে আসছি তখন আমাকে এখানে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে হাজারবার আমাকে কিন্তু বারবার প্রশ্ন, মাইন্ডের মধ্যে থেকে বিভিন্ন প্রশ্ন এসেছে। হাজারবার আমাকে ভিতর থেকে বারবার প্রশ্ন আসতেছিল যে তুমি কি ঠিক কাজ করতেছো, তুমি কি ঠিক কাজ করতেছো? কারণ আমি আমার জীবনের স্বর্ণালী সময়গুলো দিতে যাচ্ছি। যদি একবার মিসিং হয়ে যায় তাহলে আমি আবার নতুন করে কোথায় দাঁড়াবো? এক্সাম্পল, আমি যদি 5 বছর চাকরি করতাম তাহলে 5 বছর আমার একটা চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা হইতো। আমি এই 5 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি অন্য কোনো সেক্টরে যে বলতে পারতাম, সিভিতে লিখতে পারতাম যে আমার 5 বছর অভিজ্ঞতা আছে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের অভিজ্ঞতা এটা শুধুমাত্র কোনো একটা চাকরি না, পৃথিবীর যে কোনো সেক্টরে যে এই অভিজ্ঞতা দিয়ে আপনি সেখানে সর্বোচ্চ জায়গা দখল করতে পারবেন। কিন্তু এইটা 95% লোকজন এটা বুঝবে না, তাদের ঘেলুতে এটা ধরবেও না। কেন ধরবে না? কারণ সফটওয়্যারের মধ্যে পরিবর্তন আছে। সফটওয়্যারই যে পরিবর্তন, আপনার সফটওয়্যার ওই 95% লোকজনের সফটওয়্যার এক না। আপনার সফটওয়্যার হচ্ছে সমাজের 5% লোকের সফটওয়্যার। রাইট অর রং? কারণ আপনি টাইম কেনেন না, টাইম বিক্রি করেন। আমরা টাইম কেনার মানসিকতা রাখি, আর ওই জগতে টাইম বিক্রি করার মানসিকতা রাখে। সফটওয়্যারই আলাদা, তা আউটপুট রেজাল্ট তো এটাই আসবে, এটাই স্বাভাবিক। কি ক্লিয়ার? এখানকার অভিজ্ঞতা পৃথিবীর যে কোনো সেক্টরে যান। গতকালকে মেসেজ আসছে, টিএনসিতে কাজ করে নাই, ট্রেনিং করছে। কালকে মেসেজ লিখছে, স্যার আমি বাইং হাউসে চাকরি করি, এখানে আমি অনেক সম্মান অর্জন করেছি,
স্যার আমি আপনাকে অনেক মিস করি, অনেক ভালোবাসি, আমি বগুড়াতে আসলে আপনার সঙ্গে দেখা করব। আপনার ট্রেনিং সব মনে নাই, কিন্তু যতটুকু মনে আছে অতটুকু প্রয়োগ করেছি। আমি সবার সাথে সুন্দরভাবে মিশতে পারি। আমাকে আমার সিনিয়র স্যারেরা বলে এই ছেলে চুপ চমৎকার করে কথা বলতে পারে। তারা সবাই আমাকে খুব ভালোবাসে। স্যার এটা আপনার অবদান। এই যে কথাগুলো বলছে, টিএনসিতে কাজ করেনি, আমার তাতেও কোনো সমস্যা নাই। যখন এই কথাটা বলছে আমার অনেক প্রাপ্তি হয়ে গেছে। এই যে প্রশিক্ষণ, আমরা শুধু এখানকার যে প্রশিক্ষণ, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের যে প্রশিক্ষণটা হয়, এই প্রশিক্ষণ শুধু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য নয়, এটা জীবনের জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে এই ট্রেনিংটার প্রয়োজন। তাহলে আমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 1000 টাইমস আমাকে বারবার মনের মধ্যে প্রশ্ন উকি দিয়েছে, তুমি কি ঠিক কাজ করছো, ঠিক কাজ করছো, ঠিক কাজ করছো? কি ক্লিয়ার? 1000 টাইমস বারবার মনের মধ্যে উকি দিচ্ছিল, আমি কি সঠিক কাজ করছি? তো জীবনের সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত, যদি একবার কোম্পানি চলে যায় তখন কি হবে? ডেস্টিনি চলে গেছে, ডেস্টিনিতে শত শত লাখ লাখ মানুষ ডেস্টিনিতে ডেডিকেশন দিয়েছিল, জীবন ছেড়ে দিয়ে কাজ করছে। তাদের প্রবলেম কি ছিল? তাদের প্রবলেম ছিল তারা মানুষের সামনে মূল্যে ঝুলাই দিয়েছে। ডেস্টিনির প্রবলেম কি ছিল সেটা আপনাকে জানতে হবে। ডেস্টিনি ডাইরেক্ট সেলিং মার্কেটিং MLM নাম দিয়ে তারা এই বাংলাদেশে বিজনেস শুরু করেছিল, কিন্তু তারা মূলত ডাইরেক্ট সেলিং বা MLM কোম্পানি ছিল না। ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হিসেবে বা MLM কোম্পানি হিসেবে যে নামেই বলেন না কেন, এই সিস্টেমে বিজনেস করতে গেলে সারা পৃথিবীতে ডাইরেক্ট সেলস মার্কেটিং কোম্পানির একটা অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনের কী হতে হবে? সদস্যপদ অর্জন করতে হবে। সদস্যপদ অর্জন করতে গেলে ওই কোম্পানির আগে তাদের মার্কেটিং কার্যক্রম কি, তাদের মোটো কি, মূল থিম কি, সব কিছু উপস্থাপন করতে হবে। তারপরে অ্যাসোসিয়েশন ওটাকে যাচাই বাছাই করার পরে যদি মনে হয় এটা সঠিক কোম্পানি, তখন তাকে এই অ্যাসোসিয়েশনের মধ্যে অন্তর্ভুক্ত করবে। কিন্তু সেটা ডেস্টিনির ছিল না। তার মানে এটা কাউকে তা যাচাই বাছাই করানো হয়নি, এটা রফিকুল আমিনের নিজস্ব থিম থেকে এই প্ল্যান করেছিল, যেটার মধ্যে ভুল ছিল, আর এই ভুলই তাকে কাল হিসেবে দাঁড়া করাইছেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমি একটা কথা বলতে যে আরেকটা রেফারেন্স চলে আসে, তাই এটা বলে নিচ্ছি, শেষ করে নিচ্ছি। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের অলিক কোনো পণ্য থাকা যাবে না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে খালি ফর্ম বিক্রি করা যাবে না, যে এত টাকাতে ফর্ম, আপনি আবার 2 জনকে জয়েন করবেন, এত টাকাতে জয়েন করবে, তাহলে আপনি এত টাকা পাবেন, কোনো প্রোডাক্ট নাই। এই যে রিং আইডি, অরেঞ্জ, ইভালি সহ এরকম অনেক কোম্পানি মানুষের সঙ্গে প্রতারণা করবে, কারণ ওখানে টাকা নিচ্ছে 3 মাস পরে প্রোডাক্ট, 15 দিন পরে প্রোডাক্ট। যেখানে প্রোডাক্ট 1 দিন পরে পাওয়ার সুযোগ রয়েছে সেখানে প্রতারণার সুযোগ রয়েছে। যেখানে প্রোডাক্ট 1 দিন পরে বলবে যে আজকে টাকা নেন, 2 দিন পরে প্রোডাক্ট পাবেন, 3 দিন পরে প্রোডাক্ট পাবেন, সেখানে প্রতারণার গন্ধ আছে কি নাই? ওই রাত্রে যদি চলে যায় তখন কাকে ধরবেন? রাইট আর রং? তাহলে এরা এই যে রিং আইডি, মাশরাফি বিন মুর্তজা, অরেঞ্জ, মাশরাফি বিন মুর্তজা এসব জায়গায় বিজ্ঞাপন করেছিল, ঠিক না ভাই? ঠিক। এর উপর আস্থা রাখতে পারেন। টাকা দিয়ে বিজ্ঞাপন করেছে, এই বিজ্ঞাপন দেখে মানুষ ওখানে ইনভেস্ট করেছে, মোটরসাইকেল কিনছে, টিভি কিনছে, ফ্রিজ কিনছে। মোটরসাইকেলের দাম 1 লাখ টাকা, ওরা বলতেছে আমরা দিব 50,000 টাকা, কিন্তু এখনই পেমেন্ট দিতে হবে 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার মধ্যে পেমেন্ট দিচ্ছে না, 6 মাস পরে প্রোডাক্ট পাবেন বা 3 মাস পরে প্রোডাক্ট পাবেন, লিখে দিচ্ছে 3 মাস পরে পাবেন। 3 মাস ধরে ধরেন এইভাবে করে তারা একটা প্রথম পর্যায়ে কিছু প্রোডাক্ট দিয়েছে, মানুষের আস্থা অর্জন করেছে। তারপরে মানুষ যখন ধুমরি খেয়ে একদিন এই ভ্যালিতে 200 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, বুঝতে পারতেছেন? 200 কোটি টাকার অর্ডার পড়ছে, এইবার 200 কোটি টাকার অর্ডার পড়ছে। এইভাবে যদি 1 মাস যদি অর্ডার নেয়, তাহলে 1 মাসে কত হবে? 6,000 কোটি টাকা লোপাট করে নিয়ে গেলে কাক ধরবেন? হায় হায় হুতাশ সবাই করবে। এই সকল কোম্পানি জালিয়াতি করে, বাটপারি করে। আর যারা ভালো মানুষ থাকে, ভালো কোম্পানি থাকে, এদের দুর্নাম হয়, বদনাম হয়। চুন খেয়ে মুখ পুড়ে পরে দই দেখে ভয় পায়। ডেস্টিনি অকাম কুকাম করে গেছে, ডেস্টিনি অকাম করছে, এটার জন্য কি টিএনসি দায়ী? কিন্তু আমরা যখন টিএনসি নিয়ে মানুষের সাথে কথা বলতে যাই,
তখনই বলে এটা মানে ডেস্টিনির মতো, এইভাবে বলে, রাইট কিনা? ডেস্টিনির মতো, কিন্তু ডেস্টিনি মতো বলে বাট ডেস্টিনি না, রাইট কিনা? তাহলে আবার সেই উদাহরণের কথা বলতে হয়। যে বলে ডেস্টিনির মতো, আমি তাকে বলি, আমি বাসা থেকে অফিসে আসার পথে একজন ভদ্রলোক দেখলাম ঠিক আপনার মতো দেখতে, মোবাইল চুরি করতেছে, ধরা পড়ছে। আই এম তো কনফিউজড যেটা আপনি ছিলেন কিনা। ওই বৃদ্ধ লোক চেতে যা বলে, আমাকে কি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আমাকে কি চোর মনে হয়? আমি বললাম আপনি চেতে যাচ্ছেন কেন, রেগে যাচ্ছেন কেন? আমি তো বলিনি আপনি চোর, আমি বলেছি আপনার মতো দেখতে ছিল। আপনি যদি বলেন হ্যাঁ আমি ছিলাম, তাহলে আপনি চোর। আর যদি বলেন যে না আমি ছিলাম না, তাহলে আপনি ভালো মানুষ। আপনি বলেন আপনি ছিলেন কিনা, বলেন আমি ছিলাম না, এই তো আপনি ভালো মানুষ। কিন্তু আপনার মতো দেখতে ছিল, দেখতে হলেই সেটা আপনি হবেন না। কোম্পানি সবাই, কোম্পানির নাম, এই রিং আইডি, ইভালি, এটা সবাই কোম্পানির নাম দিয়ে এসে 2 নম্বরই বাটপারি করে চলে যাবে, যে কোনো সময় যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এরা টাকা নিচ্ছে, এখন প্রোডাক্ট দেবে পরে। টিএনসি কোম্পানির হেড অফিসে যান, আগে আপনাকে অর্ডার করতে হয়, টাকা জমা দেওয়ার আগে অর্ডার লিস্ট আগে অর্ডার করতে হয়। অর্ডার করার সময় যে প্রোডাক্ট নেয় সে প্রোডাক্টে অর্ডার কোম্পানি নেয় না। কেন আগে টাকা নেয় না, আগে অর্ডার লিস্ট রেডি করে? কারণ আপনি যদি যেটা চাচ্ছেন সেটা যদি কোম্পানিতে না থাকে, ওই সময় সেটা তো অর্ডার হবে না। এই জন্য আগে লিস্ট অনুযায়ী অর্ডার করে, অর্ডার করার পরে এই অর্ডার শিট নিয়ে আরেকটা কাউন্টারে যে এটা পেমেন্ট দিতে হয়, পেমেন্ট দিয়ে এই অর্ডার শিট পেমেন্ট দেওয়ার পরে যেখান থেকে অর্ডার লিস্ট রেডি করেছিলেন সেখানে যাওয়ার পরে আবার সিগনেচার হয়, বলে এটা নিয়ে আরেক কাউন্টারে গেলে প্রোডাক্ট ডেলিভারি হয়। তার মানে টাকা দিলেন, সঙ্গে সঙ্গে পণ্য বুঝিয়ে পাইলেন। এখানে আপনি অনেকে আসেন যে 60,000 টাকা পণ্য ক্রয় করার পরে 2-1 দিন বলেন স্যার আমি এখন ম্যাচে আসি, ম্যাচে থাকলে প্রোডাক্ট চুরি হয়ে যেতে পারে, লস হয়ে যাওয়ার ভয় আছে, আমি যাওয়ার সময় সব নিয়ে যাব, 7 দিন পরে বাসায় যাব তখন নিয়ে যাব। সেই ক্ষেত্রে সেই খাতিরে আমরা প্রোডাক্ট হয়তো একটু আপনার রিকোয়েস্টে রাখি, তাছাড়া আমরা বলি প্রোডাক্ট নিয়ে নেন। কোম্পানি আমাকে টাকা দিয়েছে, সঙ্গে সঙ্গে পণ্য বুঝাই দিয়েছে, আমি কেন টাকা নিয়ে পণ্য বুঝাই দিব না, আমিও পণ্য বুঝাই দিব। এবং সেই পণ্য কি কোনো নামসাম পণ্য না স্বাস্থ্য সুরক্ষার পণ্য? নামের স্বাস্থ্য সুরক্ষার পণ্য নাকি ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন পণ্য? তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের, সঠিক নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, এটা জানাবো পরে। এখন কোন বিষয়ে আলোচনা করতে চেয়েছি? প্রশ্নোত্তর পর্ব। সো প্রশ্নোত্তর পর্ব উত্তর দিতে গেলে আপনাকে অনেক বিষয় জানতে হবে, তবে তো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। কথা কি ক্লিয়ার? সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চেনার উপায় আপনাকে আগে জানতে হবে। এটা না জানলে প্রশ্নোত্তর পর্ব ক্লিয়ার করতে পারবেন না। তাহলে আমরা আজকে থেকে শুরু করলাম প্রশ্নোত্তর পর্ব। তো প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমরা সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চেনার উপায়গুলো আমাকে আগে চিনতে হবে, জানতে হবে। কি জানতে হবে? ইয়েস, এটা না জানলে প্রশ্নোত্তর পর্বে যে আপনি ধরা খেয়ে যাবেন, আপনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন না। তাহলে সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চেনার উপায় এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে হবে এটা আপনাকে জানতে হবে, তবেই আপনি দাঁত ভাঙ্গা জবাব দিতে পারবেন। কথা কি ক্লিয়ার? যে সকল কোম্পানি 2 নম্বরই জোচ্চুরি বাটপারি করে চলে গেছে, এরা সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে তারা পড়ে না। সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চিনতে হলে প্রথমত আপনাকে প্রথম যেটার দিকে তাকাতে হবে, নাম্বার ওয়ান বিআইজি কোম্পানি কি বড়? নাম্বার 2 FAST ফাস্ট। নাম্বার 3 STABLE স্টেবল। প্রথম প্রশ্ন, কোম্পানি কি বড়? নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যদি বড় হয় তাহলে সেই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হচ্ছে নিরাপদ। বড় হলে কি নিরাপদ? আপনার কোম্পানি টিএনসি, এটা কি বড় কোম্পানি না ছোট কোম্পানি? যে কোম্পানি 190টির বেশি দেশে বিজনেস করে সেই কোম্পানি কি ছোট কোম্পানি হতে পারে? বড় কোম্পানি হলে সুবিধা কি? এক দেশে সেল কম হলেও কিন্তু ওই দেশের একটা ন্যূনতম খরচ থাকে, ওই অফিসের খরচ, এমপ্লয়ীদের বেতন, ইলেকট্রিসিটি বিল, তারপরে ওই অফিস যদি ভাড়া নেওয়া হয় সে ভাড়ার টাকা দিতে হবে, এগুলো একটা ন্যূনতম খরচ থাকে, রাইট কিনা?
কোম্পানি যদি বিজনেস একটু খারাপও হয়, লসও হয়, অন্য এক দেশে কি করছে, লাভ করছে, সে লাভ দিয়ে লস পূরণ করতে পারবে, রাইট কিনা? তাতে কোম্পানি কিছু পড়বে না, ঋণে পড়বে না, লসে পড়বে না। ইয়েস অর নো? তাহলে কোম্পানি বিগ কিনা? আমরা ট্রেনিংয়ে জেনেছি যে কোম্পানি বা যে কোনো জিনিসের নেটওয়ার্ক যার যত বড় তার পাওয়ার তত বেশি। আজকাল আর যুদ্ধ করে না, আজকাল মার্কেট দখল করে, রাইট কিনা? যুদ্ধ করে হুদাই কেন নিজেদের রক্তপাত করবে? যুদ্ধ করতে গেলে তো দুইজনেরই রক্তপাত হয়, রাইট কিনা? এখন আর যুদ্ধ করে না, এখন করে মার্কেট দখল করে। কারণ কি? মার্কেট দখল করলে এক দেশের থেকে আরেক দেশের সম্পদ কি করা যায়? সম্পদ অর্জন করা যায়, রাইট কিনা? তা মার্কেট আমাদের বিজনেসের ক্ষেত্রে নেটওয়ার্ক স্প্রেড করেছে সারা পৃথিবীতে 190টার বেশি দেশে। এক্সাম্পল যদি বলি, আমি যখন শুরু করি তখন একজন দিয়ে শুরু করছিলাম। এই অফিসে করোনার পরে যখন অফিস শুরু করি, করোনার পরে পুরাতন ডিস্ট্রিবিউটরগুলো 100 জনের মধ্যে 97 জন মরে গেছে। কেন মরে গেছে? ভাইরাস, করোনা ভাইরাস ধরে দেহে, মনে ধরে মরোনা ভাইরাস। করোনা ভাইরাস বলছে তুমি করোনা করোনা করোনা, বাইরে যেও না কারণ করোনা, রাইট কিনা? তাহলে বাইরে যেও না কারণ করোনা, বাইরে না গেলে কাজ হবে না, তাহলে কাজও করো না। এই তসবিহ তেলাওয়াত করতে করতে ব্রেনের মধ্যে বসে গেছে তুমি আর কাজ করো না। করোনা যখন হয়েছে তখন কাজ আর করো না। এই হচ্ছে বিষয়। এক করোনা আর কথাটা হবে বানান কিন্তু একই, করোনা। এই জন্য কাজ আর করেনি। বাসা থেকে বলে বগুড়াতে গেলেই সব করোনা ঠেসে ধরবে, আর আমরা করোনার মধ্যে বসবাস করে এখনো পর্যন্ত আল্লাহর রহমতে বেঁচে আছি। কথা কি ক্লিয়ার? করোনার মধ্যেও কিন্তু মাঠে ঘাটে কাজ করছি, আল্লাহ তাআলা এখনো বাঁচায় রাখছে। যারা কাজ করে তাদেরকে করোনা ধরে না, যারা বসে থাকে তাদেরকে করোনা ধরে। কি ক্লিয়ার? করোনার পরে এই অফিস যখন আমি ট্রেনিং শুরু করলাম, ব্যক্তি পেয়েছি একজন, সাথে রাখছি 5-7 জন ডিস্ট্রিবিউটর। তোমরা বসে থাকো, ওই একজন ব্যক্তি যদি দেখে আমি একা, তাহলে ভয়ে পালাবে। তাহলে ও বসে থাকবে আর তোমরা, ও ট্রেনিং করবে একজন আর তোমরা বসে থাকবা সাথে। ওই একজন ব্যক্তিকে দিয়ে 10 দিন ধরে ট্রেনিং করছি। এখন ট্রেনিং হয় কয় দিন? 7 দিন। আর তখন ট্রেনিং হয়েছে, ওই একই ট্রেনিং হয়েছে 10 দিন। নতুন তো, ধীরে 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 আপগ্রেড হচ্ছে, রাইট? 10 দিন ধরে একজন, তারপরের মাসে ট্রেনিংয়ে করলাম 3 জন, তারপরের মাসে 6 জন, তারপরে 7 জন। এই করতে করতে এখন এক ব্যাচে ট্রেনিং হয় না। আগামীতে হিসাব করা হচ্ছে দিনে আমাকে 3 ব্যাচ ট্রেনিং করাইতে হবে। একদিনে 3 ব্যাচ, সকাল 6টা থেকে 9টা, 10টা থেকে 1টা, দুপুর 2টা থেকে আবার 5টা, 5:30 পর্যন্ত। শুরু করেছিলাম কয়জন দিয়ে? এখন কি আছে লোকজন? আপনি তো তার জ্বলন্ত উদাহরণ, কারণ এই করোনার পরেই আপনারা আসছেন, ঠিক না ব্যা ঠিক? তাহলে আমি যদি ব্যক্তি এক জায়গা থেকে যদি এরকম শত শত ব্যক্তি রূপান্তরিত হয়, এই কোম্পানি 190টার বেশি দেশে আগে খুঁটি স্থাপন করছে, নেটওয়ার্ক নিয়ে গেছে। এখন আমি ব্যক্তি একজনের থেকে যদি এরকম যদি শত শত ব্যক্তি যদি এরকম যদি আমাদের ডিস্ট্রিবিউটর তৈরি হয়, একটা বিশাল কাস্টমার নেটওয়ার্ক তৈরি হয়, তাহলে সারা পৃথিবীতে বলেন তো এইভাবে করে বিজনেস বাড়তেছে না কমতে আছে? প্রত্যেকটা দেশে এইভাবে নেটওয়ার্ক স্প্রেড হচ্ছে, তাতে সেলস ভলিউম বাড়তেছে না কমতেছে? সেলস ভলিউম বেশি হলে কোম্পানি প্রফিট বেশি হবে না কম হবে? কোম্পানি বেশি প্রফিট হলে সেই প্রফিট থেকে একটা অংশ যারা যারা ওই প্রফিটের লেভেলে যাবে তারা ওটা পাবে কি পাবে না? তাতে আমার আপনার জন্য এটা নিরাপদ কিনা? তা নিরাপদ ইনকামের একটা স্থায়ী একটা ইনকামের নিরাপদ জায়গা, স্থায়ী ইনকামের নিরাপদ ইনকামের জন্য নিরাপদ একটি প্লেস, তার নাম হচ্ছে টিএনস গ্রুপ। এর অন্যতম সহযোগী প্রতিষ্ঠান তিয়ানশি কোম্পানি লিমিটেড। কোম্পানি যে বিগ, এটা কি প্রমাণিত হয়েছে? কোনো সন্দেহ আছে?
টিএনসির আগে অনেক কোম্পানি জয়েন করছিল, জন্ম নিয়েছে, তারা এখনো পর্যন্ত 190টা দেশে যেতে পারে নাই, কিন্তু টিএনসি কোম্পানি কিন্তু 190টার বেশি দেশে গিয়েছে। কথা কি ক্লিয়ার? তাহলে কোম্পানি কি বড়, এটাকে সন্দেহ আছে? তাহলে এই প্রশ্ন তুলে দিলাম। ওকে, এবার আসেন ফাস্ট হইতে হবে। ফাস্ট যুগ হচ্ছে আধুনিক, মডার্ন যুগে মানধাতা চিন্তা ভাবনা করলে হবে না, প্রাচীন পদ্ধতি রাখলে চলবে না, রাইট কিনা? এই পৃথিবীতে টিকে থাকার জন্য একটাই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে চেঞ্জ। যে পরিবর্তনের সাথে থাকবে সে টিকে থাকতে পারবে, যে পরিবর্তনের মধ্যে থাকবে না সে টিকে থাকতে পারবে না। অতীত এটাই বলে, অতীত ইতিহাস এটাই বলে। একটা এক্সাম্পল যদি দেই তাহলে আপনি ক্লিয়ার হবেন। কোডাকের নাম শুনছেন? কোডাক, কোডাকের নাম শুনছেন? ক্যামেরা। এই কোডাক কোম্পানি এক সময় সারা পৃথিবীতে, কনিকা, ফুজি, কোডাক, এরা সারা পৃথিবীতে ছবি ওয়াশ করতো, ছবি ওয়াশ, কাগজে প্রিন্ট করতো, ছবি ওয়াশ। এই ছবি ওয়াশ করার জন্য ক্যামেরা ছিল, এখনকার যেমন ডিজিটাল ক্যামেরা 100টা ছবি তোলা যায়, 1000 ছবি তোলা যায়, ইচ্ছা মতো ডিলিট করা যায়, তখন তা ছিল না। তখন ছিল ফিল্ম, 36টা করে ফিল্ম ছিল। যদি একবার ছবি তুলছেন, ওই ছবি আবার ওয়াশ করা লাগে, ফিল্মকে আবার কী করতে হয়? ওয়াশ করে তারপর ওই ফিল্ম দিয়ে আবার ছবি ওয়াশ করা হয়। কি ক্লিয়ার? এখন আসেন, ওই যুগটা আলাদা। ওই যুগে সারা পৃথিবীতে 90% মার্কেট তারা দখল করে রাখছিল। যখন ডিজিটাল ক্যামেরার যুগ চলে আসলো, তখন কোডাক ক্যামেরা কোম্পানির যিনি হর্তাকর্তা, তাদেরকে অফার দেওয়া হয়েছিল। ডেভেলপমেন্ট ম্যানেজাররা বলছে এখন ডিজিটাল ক্যামেরার যুগ চলে আসছে, আমাদের এটা বাদ দিয়ে এখন ডিজিটাল ক্যামেরার মধ্যে ঢুকতে হবে। কোডাকের মালিক বলছে, আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়েছ? আমার এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, সারা পৃথিবীর সবাই আমাদের প্রোডাক্ট ইউজ করে, আমাদের পপুলারিটি আছে, এগুলো চেঞ্জ করতে পারবো না, এটাই চালাবো এবং মানুষ এটাই গ্রহণ করবে। মানুষ কিন্তু ইমোশনে চলে না, মানুষ চলে প্র্যাকটিক্যালে, রাইট কিনা? মানুষ সুযোগ সুবিধার জন্য টাকা ব্যয় করে। যেখানে সুযোগ সুবিধা বেশি সেখানে 2 টাকা বেশি খরচ করতে মানুষ আপত্তি করে না, ঠিক না ভাই? ঠিক। ডিজিটাল ক্যামেরা যখন ক্যানন বের করলো, তখন কোডাকের ব্যবসা পট করে 2 থেকে 3 বছরের মধ্যে ডাউন হয়ে শেষ পর্যন্ত কোডাক নিজেই শাট ডাউন হয়ে গেল। সেই সময় যদি কোডাক ডিজিটাল ক্যামেরা বের করতো, আজকে কোডাক সারা পৃথিবীতে ডিজিটাল ক্যামেরা ব্যবসা করতে পারতো, কারণ তার একটা ব্র্যান্ড ভ্যালু ছিল। ঠিক তেমনই ন্যাশনাল টেলিভিশন, এক সময় বাংলাদেশে ন্যাশনাল টিভি মানে বিশাল কিছু। ন্যাশনাল টিভিতে মেয়েকে বিয়ে দিত যৌতুক হিসেবে। সাদা কালো টেলিভিশন মানে ন্যাশনাল টিভি, এত নাম, এত ডাক। টিভি মানে ন্যাশনাল টিভি, ন্যাশনাল টিভি আছে মানে কোনো কথা হবে না ওখানে। মেয়ের যৌতুক হিসেবে ন্যাশনাল টিভি দেওয়া হতো। সেই ন্যাশনাল টিভি চলতো, কোটি কোটি টাকার ব্যবসা করছে। কিন্তু যখন রঙিন টেলিভিশন আসলো, ওই সময় ন্যাশনাল টিভি যদি রঙিন টেলিভিশন উৎপাদন করত, পুরাতন সেট বাদ দিয়ে যদি নতুন সেট স্থাপন করে যদি নতুনভাবে কালার টিভি বিক্রি করত, ন্যাশনাল টিভির মার্কেট একটুকু পড়তো না এবং ন্যাশনাল টিভি টিকে থাকতো, রাইট কিনা? যখন নিপ্পন কালার টিভি নিয়ে আসলো, তখন ন্যাশনাল টিভি আর মানুষ ধীরে ধীরে কেনা বন্ধ করে দিল। ও প্রোডাকশন যতই দিক লাভ নাই তো, কারণ বিক্রি তো হচ্ছে না। মানুষ 2 টাকা বেশি খরচ করে কালার টিভি কিনলো, কারণ আগে রুজিনা আর ববিতাকে দেখতো সাদা কালো, আর এখন দেখে রুজিনা এত সুন্দর চেহারা, ববিতার এত সুন্দর চেহারা, এই শাড়ি এত সুন্দর। আরে বাস্তব, এইটা দেখে মানুষ তার অবাক হয়ে গেল, একদম কি দেখতেছিলাম এতদিন আর এখন কি দেখতেছি রে। টিভি কিনলে কালার টিভি কিনতে হবে, ঠিক কিনা? ন্যাশনাল টিভি যদি সেই সময় যদি নিজেকে পরিবর্তন করে যদি কালার টিভি উৎপাদনে যাইতো, তখন কি ন্যাশনাল টিভি বাজার পড়ে যেত? যেত না। ন্যাশনাল টিভির ব্যবসা আরও ভালো হইতো, রাইট কিনা? এরপরে আসেন নিপ্পন টেলিভিশন যখন চলতেছিল, কালার টিভি পেট এত বড়, পেট মোটা, পেছন দিকে এত বড়। নিপ্পন তাও ভালোই চলতেছিল, চলতে চলতে চলে আসলো এলসিডি মনিটর। যখন এলসিডি মনিটর চলে আসলো, তখন যদি নিপ্পন যদি নিজেকে পরিবর্তন করে যদি এলসিডি মনিটরের উৎপাদনে যেত, তাহলে কিন্তু সে তার মার্কেট পুরোপুরি দখল করতে পারতো, রাইট কিনা? সে কি করেছে? সে এলসিডি মনিটর উৎপাদন করে নাই, যে কারণে তারও মার্কেট সেও বাজার থেকে বিলীন হয়ে গেছে, নাই হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। সো এইরকম এটাই প্রমাণ করে
যারা পরিবর্তনের মধ্যে থাকে তারা টিকে থাকতে পারে, ঠিক কিনা? কি ক্লিয়ার? দেখেন সনি নিজেকে পরিবর্তন করেছে, এখনো বাজারে টিকে আছে, রাইট কিনা? সনি প্যাট মোটা টিভিও বের করছে, এলসিডিও বের করছে, এলইডিও বের করছে, এখন ও এলইডি, হ্যাঁ এখন বের হয়েছে স্মার্ট টিভি। তো এটা তো আসলো ইউএইচডি, এখন ইউএইচডির পরে আসছে পিএইচডি, মানে ওর পরে আর কি আছে, ওর পরে পি, এখন পি নিয়ে আসছে, মানে আরেক সিরিজ উপরে। কে ক্লিয়ার? স্মার্ট। হে গুগল বলতেছে আজকে ওয়েদার কেমন হবে, ইন্টারনেট ওয়াইফাই লাইন থাকলে ওই সব বলে দিচ্ছে। তার মানে ফেসবুক চালান যায়, সবই চালান যায়। কি ক্লিয়ার? সব চালান যায়। রিমোটে বললেই ওখানে বলে চ্যানেল 20 20 নম্বর চ্যানেল চলে গেছে, ভলিউম 20 20 ভলিউম 20-এ চলে গেছে। আজকে ওয়েদার কেমন যাবে বললেই ও গুগল সার্চ করে বলে দেয় আজকে ওয়েদারের অবস্থা এই, ছাতা নিয়ে বের হওয়া উচিত কিনা। এরকম সুযোগ সুবিধা থাকতে এবার পেট মোটা টিভি কিনবে? তো সনি নিজেকে এরকম পরিবর্তনের মধ্যে রাখছে বিধায় সনি এখনও বাজারে টিকে আছে। সনির সময়ে ন্যাশনাল ছিল, সনিও ছিল ন্যাশনাল, বাজারে টিকেনি কারণ নিজেকে পরিবর্তন করতে পারেনি। মোবাইল কোম্পানির কথা যদি বলি, মোবাইল কোম্পানিকেও নিজেকে পরিবর্তনের মধ্যে রাখছে। দেখেন স্যামসাং, অপ্পো, ভিভো, এরকম যত কোম্পানিগুলো আছে তারা দেখবেন 3 মাস 6 মাস পর পর নতুন নতুন কি বের করে, আপডেট মডেল বের করে। মানে আগের যা আছে ওটা তো আছেই, তার সাথে এক্সট্রা কিছু বেনিফিট যুক্ত হয়েছে, হয় ক্যামেরার দিক থেকে, নাহলে আপনার কোনো একটা প্রসেসরের দিক থেকে কনফিগারেশন কোনো না কোনো আপগ্রেডিং রাখে বিদায় এখনও তারা বাজারে টিকে থাকতে পারে। যদি কোনো কোম্পানি বলে আমাদের লাস্ট ভার্সন এটা, এরপর আর উন্নতি করবো না, তাহলে ওই মোবাইল কোম্পানি বন্ধ করা লাগবে না, ওই নিজে এমনি শাটডাউন হয়ে যাবে, কারণ মানুষ আর কিনবেই না। ঠিক না ঠিক? আমি যখন এই ফোন কিনলাম ওই সময়ে ওটা লেটেস্ট বের হয়, ঠিক 6 মাস যাইতে না যাইতে ওর মধ্যে আরেকটা লেটেস্ট চলে আসছে, এখন দেখে মনে হচ্ছে এটা বাদ দিয়ে ওটা কিনি। তাহলে নতুন কাস্টমার যখন আসবে তখন এটা কিনবে না, ওই লেটেস্টটাই কিনবে, রাইট কিনা? নিজেকে পরিবর্তনের মধ্যে রাখতে হবে। আমার কোম্পানি টিএনসিও নিজেকে সবসময় চেঞ্জিংয়ের মধ্যে রেখেছে। 2017 সালে মার্কেটিং প্ল্যান ছিল একরকম, ওই সময় ওই মার্কেটিং প্ল্যান ছিল ওই সময়ের জন্য লেটেস্ট। এই মোবাইল ফোন যেমন ওই সময়ের জন্য লেটেস্ট ছিল, এই কোম্পানি ওই সময়ের জন্য লেটেস্ট ছিল, কিন্তু পরে কি হইলো, 6 মাস পরে কিন্তু এটা লেটেস্ট না, এটা ব্যাকডেটেড লেটেস্ট চলে আসছে। 6 মাস পরে যেটা বের হয়েছে ওটা হচ্ছে ওই সময়ের জন্য লেটেস্ট, রাইট কিনা? 2017 সাল পর্যন্ত একটা মার্কেটিং প্ল্যান ছিল, সেটা ছিল তখনকার জন্য সময় উপযোগী লেটেস্ট মার্কেটিং প্ল্যান। তারপর 2017 সালে নতুন একটি মার্কেটিং প্ল্যান আসলো, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেলস। সেটা 4 বছর চললো, 2021 সাল পর্যন্ত। এই 4 বছর ছিল এই সময়কার জন্য এটা লেটেস্ট মার্কেটিং প্ল্যান। সময়ের সাথে নিজেকে কোম্পানি কিভাবে পরিবর্তন রেখেছে দেখেন। বর্তমানে এই মাস থেকে নতুন মার্কেটিং প্ল্যান যুক্ত হয়েছে, যেটা ইনকাম অনেক গুণ বেশি আগের চাইতে, ঠিক না ভাই? ঠিক। ইনকাম বেশি না কম? ইনকাম লেভেল আগের চাইতে অনেক গুণ বেশি। তাহলে এই সময়ের জন্য এটা হচ্ছে লেটেস্ট মার্কেটিং প্ল্যান। তাহলে আমার কোম্পানি নিজেকে সবসময় আপগ্রেডের মধ্যে রাখছে নাকি ডাউনগ্রেডের মধ্যে রাখছে? সিস্টেমের দিক থেকে, আইটির দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, যে প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করতে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি বায়োটেকনোলজি ব্যবহার করে, রাইট কিনা? তাহলে পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমার কোম্পানি সর্বাধুনিক প্রযুক্তি, এর চেয়ে যদি কোনো ভালো প্রযুক্তি আসে কোম্পানির সঙ্গে সঙ্গে ওই প্রযুক্তি ব্যবহার করা শুরু করবে। তাহলে আমার কোম্পানি সবসময় নিজেকে আপগ্রেডের মধ্যে রেখেছে। পণ্যের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে, পণ্যের কোয়ালিটির ক্ষেত্রে নিজেকে সবসময় আপগ্রেডে রাখছে। আগে ক্যালসিয়াম ছিল শুধু ক্যালসিয়াম, এখন ক্যালসিয়ামের পরে যুক্ত হয়েছিল ভিটামিন শুধু ডি। এরপরে আপগ্রেড করে ক্যালসিয়ামের মধ্যে যুক্ত করা হয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি। এরপরে ক্যালসিয়ামকে আপগ্রেড করে এবার ঢুকানো হয়েছে ভিটামিন, ক্যালসিয়াম তো আছে, ভিটামিন এ, ভিটামিন ডি, তার সাথে যুক্ত হয়েছে আয়রন। কি ক্লিয়ার? তাহলে দেখেন এইভাবে করে ক্যালসিয়ামটাকেও আপগ্রেড করা হয়েছে, মানে প্রত্যেকটা পণ্যকে এইভাবে আপগ্রেড করা হয়েছে। কারণ আমাদের কোম্পানির প্রত্যেকটা পণ্যকে আপগ্রেড করার জন্য ওই পণ্যের উপরে
একজন গবেষক রয়েছে, তারা সবসময় ওই পণ্যের উন্নয়নের জন্য সবসময় গবেষণা চালিয়ে যাচ্ছে। মিস্টার লি তাদেরকে বসে বসে শুধুমাত্র রাখছে, তোমরা এটা নিয়ে চিন্তা করো, কোনো কাম নাই। ও শুয়ে বসে থেকে খালি ইনকাম নিচ্ছে, কিন্তু শুয়ে বসে থেকে ইনকাম নিচ্ছে না। ও একজন বুদ্ধিজীবী, সারাদিন ওই কামলা দিবে না, ও বসে বসে ধ্যান করবে, আরাম করবে, রিল্যাক্স করবে। একটা চিন্তা টুস করে রাত 12টার সময় মাথার মধ্যে ঢুকে আসছে, ওই একটা চিন্তাই কোম্পানিকে অনেক উপরে নিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। 1200 আইটেমের পণ্যের জন্য 1200 জন গবেষক রাখছে মিস্টার লি। মার্কেটিং প্ল্যান বাস্তবায়ন, এই যে নতুন যে মার্কেটিং প্ল্যান আসলো, এই মার্কেটিং প্ল্যানকে ডেভেলপ করার জন্য পৃথিবীর বড় বড় আইটি এক্সপার্টিসকে নিয়ে এসে বসে রাখছে। 3 বছর গবেষণা করে 2017 সালে ডেভেলপমেন্ট সেলসের উপরে যে মার্কেটিং প্ল্যান নিয়ে আসছিল এটা বের করছে। এই 4 বছর ধরে গবেষণা করে করে এই যে শেষ আপগ্রেড মার্কেটিং প্ল্যান নিয়ে আসছে 4 বছর পরে। তার মানে কি, এই আইটি এক্সপার্টিসরা, মার্কেটিং যারা প্ল্যানার, এরা 4 বছর ধরে এটাকে ডেভেলপ করেছে, সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করে 4 বছর পরে এটা আবার নতুন একটা মার্কেটিং প্ল্যান আসলো। এটা আজীবন থাকবে না, দেখবেন হয়তো আরও 3 বছর 4 বছর পর আরেকটা আপগ্রেড আরেকটা মার্কেটিং প্ল্যান চলে আসবে। তাহলে এটাই প্রমাণ করে আমার কোম্পানি কি ফাস্ট গ্রোয়িং একটি কোম্পানি, রাইট আর রং? ফাস্ট তখনই থাকতে পারবে যখন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারবে। পৃথিবী প্রতিনিয়ত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতেছে, রাইট কিনা? পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আপগ্রেড হচ্ছে, প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, রাইট কিনা? আজকে যেটা আছে কালকে সকালবেলা দেখবেন এটা ব্যাকডেটেড হয়ে গেছে, নতুন আরেকটা জিনিস চলে আসছে, রাইট কিনা? সো আমার কোম্পানি সবসময় নিজেকে আপডেটের মধ্যে রেখেছে, কারণ কোম্পানির চেয়ারম্যান মিস্টার লি জিনওয়ান জানে এই পৃথিবীতে টিকে থাকতে হলে আপনার একটি মাত্র জিনিস সবসময় রাখতে হবে, সেটা হচ্ছে চেঞ্জ। এখন দেখেন ফেসবুকের যুগ, এখন আর চিঠির আদান প্রদান করা হয় না, এখন মেসেঞ্জার। যে বৃদ্ধ লোক এখন মেসেঞ্জার চালাতে পারে না, এই সমাজ ওই বৃদ্ধকে ছুঁড়ে ফেলে দিছে, রাইট কিনা? ওই বুড়া হচ্ছে ব্যাকডেটেড বুড়া। কিন্তু যেই বুড়া যদি ফেসবুক চালাতে পারতো, ইউটিউব চালাতে পারতো, বলবে হ্যাঁ বুড়ে কিন্তু বাপ রে বাপ আধুনিক বুড়া, ঠিক না ভাই? ঠিক। একে অবহেলা করো না, ও সব জানে কি, রাইট? অনেক আছে বয়স্ক লোক আছে যারা আধুনিকতার সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারে, ফেসবুক, মেসেঞ্জার, জিমেইল, হোয়াটসঅ্যাপ থেকে, ভাইবার থেকে সব কিছু ব্যবহার করতে পারে তারা। সো ওই বুড়াকে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না, ও সমাজের 8-10টা ইয়ং জেনারেশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, রাইট কিনা? তো সমাজে মূল্যায়ন রাখতে হলে, নিজের ভ্যালু রাখতে হলে ঘুম ভাঙ্গায় দেন, স্বপ্ন দেখতেছে তো, স্বপ্নর কিনে স্বপ্ন দেখতেছে। এখন আসেন, সমাজে যদি আপনি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন, তাহলে দেখবেন সমাজ আপনাকে দাম দেবে, সমাজের মানুষজন আপনাকে মূল্যায়ন করবে, রাইট কিনা? বিজনেসের ক্ষেত্রে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে কি হবে? একটা এক্সাম্পল দেই। গতকালকে রাত্রেবেলা দেখলাম উপশহরে 2টা দোকান, একটু দূরে, সামান্য দূরে, কম বেশি একই রকমের দোকান, শপিং মল। এই শপিং মল এটা ছিল আগে থেকে অনেক পুরাতন, বেচা বিক্রি তেমন নাই। এইবার যে শপিং মলটা দিয়েছে, এই শপিং মলটা লাইটিংটা সেই রকম, এই দোকান বাইরে থেকে তাকালে মনে হচ্ছে ভিতরে কিছু জ্বলতেছে, এত লাইট। আর ওই দোকান এর চাইতে মাল ওর দোকানে বেশি মনে হয় আছে, কিন্তু মানুষ যায় না, অন্ধকার গুটগুটে, মানে কয়েকটা টিউবলাইট জ্বালায় রাখছে, মাত্র কয়েক টাকা বাঁচানোর জন্য দোকান অন্ধকার করে রাখছে। আর এ কী করছে, এত বেশি লাইট দিছে, প্রোডাক্ট যা তুলছে এনাফ। এবার মানুষ ওই লাইটিং দেখেই ঢুকে পড়তেছে, নিজেকে কি করছে, আপগ্রেড করছে। ও যেরকম রাখছে ওইরকম করে যদি এও দোকান দিত, তাহলে একটাও চলতো না, অরটাও চলতো না, কারণ মানুষ ঢোকেই না, অরটাও তো ঢুকতো না। ও কি করছে, মানুষ পরিবর্তন দেখতে পছন্দ করে। মানুষ কি দেখতে পছন্দ করে? এটা ভালো পরিবর্তন না খারাপ পরিবর্তন? হ্যাঁ, মানুষ ভালো পরিবর্তনের পক্ষে, ভালো পরিবর্তন দেখতে পছন্দ করে, মানুষ সেটা গ্রহণ করে, রাইট কিনা? তাহলে এই একই রকমের দোকান পাশে দিয়েছে, সেই দোকানটা অনেক গর্জিয়াস করে ডেকোরেশন করেছে। প্রোডাক্ট এর কাছেও যা আছে, ওই একই কোম্পানির প্রোডাক্ট ওখানেও আছে। এখানে যে রাঁধুনির মশলা, ওখানেও রাঁধুনির মশলা। এখানে যে সাবান আছে, ওই দোকানে একই সাবান আছে। তার মানে নিত্য প্রয়োজনীয় যে পণ্য, এর দোকানে যা আছে ওর দোকানে তাই আছে, কিন্তু এর দোকানে মানুষ যাচ্ছে না। ওর দোকানে ভিড় কি? ভিড় কেন? পরিবেশ সুন্দর করেছে, নিজেকে পরিবর্তন করেছে, এবং সেটা সুন্দর পরিবর্তন, পজিটিভ পরিবর্তন করেছে। এই পজিটিভ পরিবর্তন করার কারণে মানুষ ওখানে ঢুকছে। আমি নিজেও ঢুকছি, কিরে এখানে একটা দোকান হয়েছে এত সুন্দর, ঢুকে পড়লাম।
কথা কি ক্লিয়ার? তাহলে নিজেকে পরিবর্তনের মধ্যে রাখতে হবে। পরিবর্তন যেখানে নাই সে টিকে থাকতে পারবে না, যেখানে পরিবর্তন আছে সেটা টিকে থাকতে পারবে। আমার কোম্পানির মধ্যে পরিবর্তন আছে না নাই? আমার কোম্পানির মূল থিম হচ্ছে টিএনসিতে জয়েন করলে আইতে ইমপ্রুভমেন্ট। এখানে শুধু উন্নতি হয়, অবনতি হয় না। টিএনসিতে যেটা উন্নয়নের জন্য যেটা থাকে সেটা ভ্যানিশ হয় না, ওটা টিকে থাকে। আর যেটা ভ্যানিশ হয় ওর চাইতে যদি ভালো কিছু আসে তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে, ওই ভালোটা থাকবে। টিএনসিতে উন্নতি ছাড়া কখনো অবনতি হওয়ার সুযোগ নাই। আর উন্নতি তখনই করতে পারবে যখন নিজেকে পরিবর্তন করতে পারবে, তাছাড়া উন্নয়ন করা সম্ভব না। আগের দিনে লাঙ্গল চাষ দিয়ে, হাল চাষ দিয়ে, 1-2 গরু দিয়ে একদিনে 1 বিঘা জমি 1 থেকে 2 বার চাষ করা যেত। তাই গরুরও খবর হয়ে যেত, গরুর সাথে যে লাঙ্গলের সাথে যে লোকটা ঘরে ওরও খবর হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক। এখন যদি কেউ বলে আমি এই লাঙ্গল পরিবর্তন করব না, আমি এটাই রাখবো, তাহলে বর্তমান যুগে সবাই ওকে কি করবে? ওকে জাদুঘরে তুলবে, ভাইরাল হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। সবাই হাসবে আর ওকে ওই ট্রল করতে করতে সে ভাইরাল হয়ে যাবে। কেন? কারণ এখন পরিবর্তনের যুগ। এখন আর গরু দিয়ে লাঙ্গল চাষ হয় না, এখন ট্রাক্টর দিয়ে হয়, রাইট কিনা? একদিনে 100 বিঘা, 150 বিঘা, 200 বিঘা জমি চাষ করতেছে একটা মানুষ, একটা মেশিন। কিন্তু গরুর লাঙ্গল দিয়ে সম্ভব হইতো? এক মানুষ একদিনে 1 বিঘা জমি চাষ করতে পারতো, 1 থেকে 2 চাষ। আর ওই একই মানুষ এখন একদিনে 150 থেকে 200 বিঘা জমি কি করতেছে? জমি চাষ করতেছে। লাঙ্গল কি বলা হয়? হাল চাষ করতেছে, রাইট? এখন কেউ যদি বলে যে আমি পাওয়ার টিলারই ব্যবহার করব, আর কোনো প্রযুক্তি নিব না, এখন থেকে 5 বছর পরে ওই কৃষককে আবার জাদুঘরে রাখবে। 5 বছর পরের লোক যারা আসবে, কারণ 5 বছর পরে এসে ধান কাটার সময় যে মানুষের হাহাকার, লোক পাওয়া যায় না ধান কাটার জন্য, এই হাহাকার থাকবে না। এক এলাকাতে যদি 2টা মেশিন থাকে, 2টা মেশিন পুরো পাথারের ধান কেটে ধান কাটবে, ধান মাড়াই করবে, বস্তা করবে, ওই বস্তা ট্রাকে তুলেও দিবে, ওই মেশিন চলে আসবে। ধান সিদ্ধ শুকনা করার জন্য মহিলা মানুষকে আর কষ্ট করতে হবে না, ওই ধান চলে যাবে কোথাও? অটো রাইস মিলে ধান দিবে, চাউল বের হয়ে আসবে, টেনশনে কোনো কারণই নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে এইভাবে করে প্রতিনিয়ত প্রযুক্তি আসতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। আর আপনি যদি পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলেন তাহলে লাইফটাকে উপভোগ করতে পারবেন, ভোগ করতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীতে যত পরিবর্তন আসবে, এই পরিবর্তনের সাথে নিজেকে তাল মিলাইতে পারলে আপনি ভোগ করতে পারবেন, তাল মিলাতে না পারলে আপনি ভোগ করতে পারবেন না। কথা কি ক্লিয়ার? তাহলে আমার কোম্পানিতে পরিবর্তন আছে না নাই? পজিটিভ পরিবর্তন, নেগেটিভ পরিবর্তন। তাহলে আপনি যে একটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম এটা 3টা বলতেছে, এরপর আরও সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যে জানার আরও বৈশিষ্ট্য রয়েছে সেটা বলবো। তাহলে কোম্পানি বিগ, ঠিক আছে? ফাস্ট, এটা কি ঠিক আছে? এবার আসেন স্টেবল, স্থায়ী কিনা, তাহলে এটা তুলে ফেল দিলাম। তাহলে স্টেবল কিনা, স্থায়িত্ব থাকতে হবে। তাসের ঘর ক্ষণস্থায়ী হলে চলবে না। আর এই জন্যই আমি প্রশ্ন মনের মধ্যে হাজারবার উকি দিচ্ছিল, তুমি যে যাচ্ছ আইটি ছেড়ে, ঠিক কাজ করছো তো? তাহলে এই ঠিক কাজ করছি কিনা এটার জন্য আইটিতে চাকরি করতে করতে খুঁজতেছিলাম কিছু ভালো কিছু আছে কিনা। তো এরকম দেখতে দেখতে যখন টিএনসির সন্ধান পাই, তখন এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করা শুরু করলাম, পড়াশোনা করা শুরু করলাম। দেখি যে না, এই কোম্পানি স্টেবিলিটি আছে। যে কোম্পানি 190টির বেশি দেশে 26 বছর ধরে কাজ করতে পারে, সেই কোম্পানি পর্যন্ত স্টেবিলিটি আছে কি নাই? একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মধ্যে যদি সমস্যা থাকে তাহলে প্রথম 3 বছরের মধ্যে সমস্যা ধরা পড়বে, সমস্যার উদয় হবে। এই সমস্যার সমাধান করতে যদি পারে তখন 5 বছর পর আরেকটা সমস্যার উদয় হবে। ওই সমস্যার সমাধান করতে পারলে 7 বছর পর আরেকটা সমস্যার উদয় হবে। ওটা সমস্যার সমাধান করতে পারলে 9 বছরের পর আরেকটা সমস্যার উদয় হবে। ওটা সমস্যার সমাধান করতে পারলে 12 বছরের মাথায় কঠিন সমস্যার সম্মুখীন হবে। ওই সমস্যা যদি কেটে উঠতে পারে তাহলে ওই কোম্পানি মার্কেটে টিকে যাবে। আর আমার কোম্পানি তো ন্যাসডাকের সদস্যপদ অর্জন করতে সক্ষম হয়েছে। ন্যাসডাকের সদস্যপদ অর্জন করতে গেলে অনেক কন্ডিশন মানতে হয়। তার মধ্যে 2টা কন্ডিশন সম্পর্কে আমরা জানি। 12 বছর প্রফিট থাকতে হবে, কোনো ব্যাংক বিমা কারো কাছে লোন থাকা যাবে না। যেখানে এত বড় একটা প্রতিষ্ঠান সারা পৃথিবীতে বিজনেস করে, যে কোম্পানির ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, সারা পৃথিবীতে বিজনেস সেন্টার আছে, সারা পৃথিবীতে
কোটি কোটি মানুষ এই বিজনেসের সাথে জড়িত। এখানে কারো 1 টাকা ইনভেস্ট করে রাখতে হয় না, রাইট আর রং? টিএনসি থেকে 1 টাকা ইনভেস্ট করতে হয়? 1 টাকা ইনভেস্ট করতে হয় না। ইনভেস্ট কাকে বলে? ইনভেস্ট হচ্ছে টাকা আটকায় রাখছেন, টাকা আটকায় রাখছেন, দোকান নিছেন, সিকিউরিটি মানি দিয়েছেন 10 লাখ, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। দোকানে ডেকোরেশন করছেন 2 লাখ খরচ করে, ওটা হচ্ছে ইনভেস্টমেন্ট। মাল তুলছেন 5 লাখ টাকার, ওটা হচ্ছে ইনভেস্টমেন্ট, কারণ ওই 5 লাখ টাকা খালি রোলিং হতে থাকবে। তার মানে এই যে এত 20-25 লাখ টাকা খরচ করছেন, এই 20-25 লক্ষ টাকার দোকান যতদিন চলবে এটা চালান, এটা রোলিং করতে হবে, এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। তো 60,000 টাকার টাকা দিয়েছেন, পণ্য বুঝায় পাইছেন, সেই পণ্য পরিবারের সদস্যরা ব্যবহার করে উপকার পাচ্ছে, স্বাস্থ্য উপকার পাচ্ছে, রাইট কিনা? সুস্বাস্থ্যের দিক থেকে উপকৃত হচ্ছে কিনা? এটাকে ইনভেস্ট বলে না, এটাকে পারচেসিং বলে। কি বলে? পারচেসিং এবং কনজিউম। কনজিউম মানে হচ্ছে ভোগ করা। কি করা? কনজিউম করতেছেন, ভোগ করতেছেন, এটাকে ইনভেস্ট বলে না। বরং ইনভেস্ট হচ্ছে আপনি টাই কিনছেন, এই ব্যবসা করার উদ্দেশ্যে টাই কিনছেন, এখানে যদি 100 টাকা 150 টাকা যদি 200 টাকা খরচ করে টাই কেনেন, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এই বিজনেস করার উদ্দেশ্যে আপনি শার্ট প্যান্ট কিনছেন, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এই বিজনেস করার উদ্দেশ্যে আপনি একটা বেল্ট কিনছেন, জুতা কিনছেন, ব্যাগ কিনছেন, এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। কারণ এই বিজনেস করার উদ্দেশ্যে আপনি এগুলো খরচ করেছেন, কিন্তু এই টাকাগুলো কিন্তু এগুলো বিক্রি করে তুলতে পারবেন না। পারবেন? এই বিজনেস করার উদ্দেশ্যে, বিজনেস করার নিমিত্তে আপনি এই পণ্যগুলো ক্রয় করেছেন, এই জিনিসগুলো শার্ট প্যান্ট জুতা মোজা কিনছেন, এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। কিন্তু পণ্য যেটা ক্রয় করছেন ওটা ইনভেস্টমেন্ট না। ওটা কি না? ইনভেস্টমেন্ট না। কথা কি বুঝাইতে পারছি? কোম্পানি শর্তের মধ্যে কি আছে? আপনার টাকা নেয়, 27 পিবির পণ্য ক্রয় করেন, 6টা টুথপেস্ট ক্রয় করেও কিন্তু টিএনসিতে জয়েন করতে পারবেন, কিন্তু ইনকাম করতে পারবেন না। কিছু কিছু কোম্পানি বলে না, এই যে শপিং মল, আপনি এত টাকার পণ্য ক্রয় করলে এত টাকার একটা কার্ড পাবেন, মেম্বারশিপ হবেন। এরপরে যখন আপনি এত টাকার পণ্য ক্রয় করবেন, এত পয়েন্ট জমা হবে। এত পয়েন্ট জমা হইলে আপনি এরপর থেকে এখান থেকে আপনি এই 1 পয়েন্ট সমান 1 টাকা। অ্যাপেক্সের জুতা কিনছিলাম, 1 পয়েন্ট সমান 1 টাকা। তবে বছরে এত মাসের ভিতরে আপনার পয়েন্ট হওয়া লাগবে, এত পয়েন্ট হলে তারপর থেকে আপনি এখান থেকে সুবিধা পাবেন। আমি বুঝছি মক্কা বহুদূর, জুতা তো আমি 3 মাস পর পর কিনবো না, রাইট কিনা? বিজনেস টেকনিক। কিন্তু আমাদের তা না। আমাদের কথা হচ্ছে একটা মানুষকে ওইরকম করে মূলে ঝুলে কখনো দেয় না। আমাদের কোম্পানি সরাসরি দেখেন 27 পিবির পণ্য ক্রয় করলে ডিস্ট্রিবিউটর হচ্ছে। এই ব্যক্তি যদি কখনো $200 পণ্য ক্রয় করে, পিভি করতে পারে, অল্প অল্প করে পণ্য ক্রয় করবে, যতদিনে করুক না কেন, 200 পিবির পণ্য ক্রয় করলে সেখান থেকে 15% কমিশন ইনকাম করার যোগ্যতা অর্জন করতেছে, রাইট কিনা? রাইট। কিন্তু আমরা এটা করব না। কেন করব না? এটা করে লাভ নাই। এটা করলে কি নাই? এটা কোনো লাভ নাই। সরাসরি আমি আপনাকে দ্রুত, আমরা 18 মাসে প্রজেক্ট হাতে নিয়েছি, কারণ 18 মাসে আপনাকে ব্রঞ্জ লাইন হতে হবে, স্থায়ী ইনকামের জায়গায় যেতে হবে। সেখানে আমাদের হাইব্রিড চিন্তা করতে হবে। কোম্পানিতে সুযোগ দিবেই। একজন নতুন মানুষ একটা করে টুথপেস্ট কিনে, 6টা টুথপেস্ট কিনলেও সে একটা জয়েনিং আইডি কার্ড পাবে। আইডি কার্ড পাইলেই হবে না, জায়গা থাকলেই হবে না, জায়গাতে বিল্ডিং তুলতে হবে, তবে ওখান থেকে ইনকাম আসবে, রাইট কিনা? জায়গা আছে, বিল্ডিং নাই, ঘেরাও করে রাখছেন, কি আসবে? দুর্গন্ধ আসবে। বরং ওই আইডি নিছেন, আইডি কার্ড আছে, ইনকাম আসে না, পরে বলবে হ মিস আইডি কার্ড ভুয়া। ওই আইডি কার্ডকে ডেভেলপ করে কিন্তু অনেক কিছু করা যেতে পারে, রাইট কিনা? সো আমরা হাইব্রিড প্ল্যান হাতে নিয়েছি, হাইব্রিড, যেটাকে বলা হচ্ছে বুস্টার প্ল্যান, বুস্টার প্রজেক্ট। বুস্টার প্রজেক্টের কাজই হচ্ছে 18 মাসে একজন ব্যক্তিকে ব্রঞ্জ লাইন বের করা। এই প্রজেক্ট কিন্তু চলমান আছে। এই প্রজেক্টের অংশ হিসেবে অনেক ব্যক্তি কিন্তু প্রজেক্টের মধ্যে কন্টিনিউ করতেছে এবং ভালো করতেছে। সো এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে এই বুস্টার প্রজেক্টের মধ্যে রাখার জন্যই আমাদের কিন্তু ছোট ছোট মার্কেটিং প্রমোশন অফার দেওয়া হয়েছে। কি ক্লিয়ার? বর্তমানে যে প্রমোশন অফার চলতেছে, সেই প্রমোশন অফার এই ড্রিম অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে কি দেওয়া হয়েছে? এটা যারা এখন জয়েন করেছেন তারাও এটা অর্জন করতে পারবেন অনায়াসে, ইজিলি, সম্ভব। কি ক্লিয়ার? যে চাইবে সে করতে পারবে, যে চাইবে না সে পারবে না। যে চাইবে পরের মাসে জয়েন করেও করতে পারবে, আর যে চাইবে না, মনের মধ্যে যদি বলে এটা কি সম্ভব, ওকে যদি বলেন ভাই 4 মাসে মাত্র 600 পিবি সেল করেন, তাহলে আপনাকে দার্জিলিং নিয়ে যাবো, ওই 600 সে সেল করতে পারবে না, কারণ অর্ডার তো হবেই না। কি ক্লিয়ার? তাহলে কোম্পানি বিগ, ফার্স্ট, স্টেবিলিটি আছে। বাংলাদেশের মতো জায়গাতেও তো 16 বছর ধরে ব্যবসা করছে, রাইট কিনা?
সারা পৃথিবীতে 26 বছর শেষ করে 27 বছরে পা দিয়েছে, বাংলাদেশে 16 বছর শেষ করে 17 বছরে পা দিচ্ছে, রাইট কিনা? তাহলে আপনি কি বলবেন, বাংলাদেশে এই 17 বছরের 16 বছরের ইতিহাসে কি অনেক কোম্পানি আসছে, অনেক কোম্পানি চলে গেছে না? আগামীতে অনেক কোম্পানি আসবে, অনেক কোম্পানি চলে যাবে। কে আসলো কে গেল এটা নিয়ে আমাদের দেখার মাথা ব্যথা নাই, আমাদের দেখার দরকার নাই। আমরা আছি কিনা এটাই হচ্ছে আসল কথা, রাইট কিনা? আমরা ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। আমরা ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। কেন থাকবো? কারণ সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো ইন্টারন্যাশনালি যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই সকল বৈশিষ্ট্য পালন করার পরেও আমাদের আরও উদ্বৃত্ত রয়েছে। যখন বলবো তখন মনে হবে ও বুঝছি, আমাদের সাথে যেগুলো সামঞ্জস্য সেগুলো আপনি বলতেছেন। আপনি গুগল সার্চ করে দেখবেন, আমি যেগুলো বলবো সেগুলো তো আছেই। টিএনসি কোম্পানি হচ্ছে বাড়তি আছে, কারণ একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ট্যালেন্ট স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, প্রশ্নপত্র থাকে 10টা প্রশ্ন, লেখে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, কিন্তু ওই ট্যালেন্ট স্টুডেন্টের কিন্তু 10টা প্রশ্নই কমন পড়ছে, রাইট কিনা? তো 10টা প্রশ্ন কমন পড়ছে, কিন্তু লেখা লাগবে কয়টা? 5টা। তো টিএনস গ্রুপের ওইরকম যতগুলো শর্ত আছে সেগুলো শর্ত পূরণ করার পরও আরও অনেক বেশি শর্ত দিলেও সেটাও পূরণ করতে পারতো, কারণ সেই পরিমাণ অ্যাবিলিটি টিএনসির আছে। কথা কি বুঝাতে পারছি? তাহলে কোম্পানি এই 3টা জিনিস যদি আপনি খুঁজে পান, তাহলে এই কোম্পানিতে জয়েন করা আপনার জন্য নিরাপদ। এখন আসেন, কোম্পানি বিগ, ফাস্ট, স্টেবল, কিন্তু কোম্পানি এখানে কি করে? চাকরি করেই না আমরা বিজনেস করি? বিজনেস করি, রাইট? যদি বিজনেস করেন তাহলে এর সাথে দরকার হচ্ছে প্রোডাক্ট। কি? তার মানে এর মধ্যে দরকার প্রোডাক্ট, পণ্য, রাইট কিনা? তাহলে পণ্য হইতে হবে কি? পণ্য হইতে হবে বিশ্বমানের অনন্য প্রোডাক্ট। কি ক্লিয়ার? তাহলে এখানে পণ্য কিন্তু এরকম হলে চলবে না যে আমরা ভাই ডায়মন্ডের ব্যবসা করতেছি। অনেক কোম্পানি বলে আমরা ডায়মন্ডের ব্যবসা করতেছি, এখানে আপনি একটা 10,000 টাকার শেয়ার কেনেন, এখান থেকে ডায়মন্ড কেনা বেচা হচ্ছে সারা পৃথিবীব্যাপী, এখান থেকে আপনি এত % পাবেন। এরপরে আপনি আরও 2টা ব্যক্তিকে এরকম শেয়ার কিনে দিবেন, তার মানে মুখে মুখে প্রোডাক্ট আছে ডায়মন্ড। যদি বলেন ডায়মন্ড কই, ভাই ডায়মন্ড তো আপনি এখানে পাবেন না, ডায়মন্ডের ব্যবসা হচ্ছে বিদেশে, আফ্রিকাতে হচ্ছে। এটা সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মধ্যে পড়ে না। এরকম কাল্পনিক প্রোডাক্ট দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হবে না। কথা কি ক্লিয়ার? বলে ভাই প্রোডাক্ট দিয়ে কী করবেন? ইনকামই তো মুখ্য বিষয়। তখন প্রশ্ন তাকে করতে হবে, ভাই আমরা এখানে কি চাকরি করি না বিজনেস করি? বিজনেস, বিজনেস করতে হলে পণ্য লাগবে, রাইট কিনা? আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের পণ্য হইতে হবে দৃশ্যমান, অদৃশ্য কোনো প্রোডাক্ট হলে চলবে না। দৃশ্যমান প্রোডাক্ট হলেই চলবে না, সেই প্রোডাক্ট হইতে হবে মানুষের জন্য উপকারী পণ্য এবং সেটা ব্যবহারযোগ্য কিনা। বাংলাদেশে আছে এরকম 2-1টা কোম্পানি আছে, ভংচং বিভিন্ন কোম্পানি আছে, তাদের প্রোডাক্ট হচ্ছে কুপি বাতি। কি? কুপি বাতি, কাঁচের একটা বাতি ল্যাম্প, তার মধ্যে স্পিরিট দেওয়া আছে, কিছু পারফিউম দেওয়া আছে, এটা আগুন দিয়ে পুড়তেছে। আমি বললাম ভাই এসি ঘরের মধ্যে আগুন জ্বালাইলেন, ঘটনা কি? বাতি জ্বালাইলেন, কয় দাঁড়ান কিছুক্ষণ পরে টের পাবেন। জলে কয় আপনি কফি খান, কফি খাইতে আসি। মানে আমি কিন্তু মার্কেটিং প্ল্যান দেখতে জানি, গুলশান মোড়ে দেখা হয়েছে। আমি অফিসে গেছি, আমাদের অফিসে গেছি, ওখানে ওর সাথে দেখা হয়েছে, পুরাতন লোক, বগুড়ের ছেলে, দেখা হয়েছে, কয় আসেন আমার অফিসে আসেন। আমি মনে করছি না জানি কি অফিস, যা দেখি ও মা ভংসং অফিস। বললাম আপনার প্রোডাক্ট কী? ভাই এগুলো ভংসং প্রোডাক্ট। তো ভংসং প্রোডাক্ট হওয়া ভাই যে কদিন লুটে খাইতে পারি আর কি, এইভাবে করেই বলতেছে। নাম বলতে পারি, তার নাম হচ্ছে আতিক। গেলাম ওইখানে, ভাই কফি আনালো, দারোয়ানকে এই কফি 1000 টাকা নোট বের করে দিল, কফি নিয়ে আসো। কফি খাইলাম, আমাকে বলে আপনি খান। আমি প্রোডাক্ট কী ভাই? ব্যবসা করলে তো প্রোডাক্ট কী? প্রোডাক্ট দিচ্ছি দাঁড়ান। ক্যাশ থেকে কুপি বাতি বের করলো, তো বের করে কিছুক্ষণ পরে ছু করে বাতি নিভাই দিল, দিয়ে একটা হালকা একটা ধোঁয়ার মতো হলো, হালকা ধোঁয়া, স্পিডে তো ধোঁয়া হবে না, ওই পাট সলতার জন্য একটু ধোঁয়া হয়েছে। ওই ধোঁয়ার সাথে একটু গন্ধ বের হয়েছে, সেন্ট। আমি বললাম কী হলো? কিছু বুঝতেছেন? হ্যাঁ একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ এটাই হচ্ছে আর ক্যারিশমা, এই গন্ধ আপনাকে কি করবে? ঘরের পরিবেশ সুন্দর করবে। আমি বললাম ভাই যারা মদ খায়, মদের গন্ধে ঘর নোংরা হয়ে যায়, তাদের ঘরে এটা দরকার, কিন্তু বাংলাদেশের তো 99% ঘরে মদ খায় না, বরং জানালা খুলে দিলে বকুল ফুলের গন্ধ আসে, হাসনানা ফুলের গন্ধ আসে, গোলাপের গন্ধ আসে, রজনীগন্ধার গন্ধ আসে। ভাই এরকম অনেক বাড়িতে আশেপাশে যারা জঙ্গলে ফুল ফোটে, সেই ফুলের গন্ধ জানলা খুলে রাখলে বরং এটা আসে, ন্যাচারাল বাতাস, ন্যাচারাল গন্ধ।
যারা মদ খাবে, মদ খেয়ে ঘর গন্ধ করবে, তাদের ঘর পরিষ্কার করার জন্য, গন্ধ দূরীকরণ করার জন্য এটা। এখন বলেন এই পণ্য কি মানুষের উপকারী পণ্য? ব্যবহারযোগ্য? এরকম প্রোডাক্ট দিয়ে যারা বিজনেস করে এটাও সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নয়। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির পণ্য হইতে হবে দৃশ্যমান এবং সেটা হইতে হবে উপকারী এবং ব্যবহারযোগ্য, সবার জন্য ব্যবহারযোগ্য প্রোডাক্ট। এখন আমার প্রশ্ন আপনার কাছে, টিএনসি পণ্যগুলো কি ব্যবহারযোগ্য? সবার জন্য প্রয়োজনীয়? তাহলে পণ্য হলেই হবে না, সেই পণ্য হইতে হবে ব্যবহারযোগ্য এবং অনন্য প্রোডাক্ট, রাইট কিনা? টিএনসির পণ্যের কোয়ালিটির সাথে এই সিস্টেমে যারা বিজনেস করে চ্যালেঞ্জ দেওয়া গ্যারান্টি সহকারে বলতে পারে টিএনসি প্রোডাক্টের ওই জাতের প্রোডাক্ট যদি বের করে টিএনসির ধারে কাছে দিতে পারবে না। যদি বলেন টুথপেস্ট, যত কোম্পানি টুথপেস্ট আছে টিএনসির টুথপেস্টের ধারে কাছে যেতে পারবে না। যদি বলেন ক্যালসিয়াম, যত কোম্পানি ক্যালসিয়াম বের করুক টিএনসি ক্যালসিয়ামের সাথে ধারে কাছে যেতে পারবে না, কারণ টিএনসির ক্যালসিয়াম বারবার স্বর্ণপদক অর্জন করেছে, এই বছরও স্বর্ণপদক অর্জন করেছে, রাইট কিনা? সার্টিফিকেট পোস্ট করছি না? বুঝতে হবে। তাহলে সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়বে, প্রোডাক্ট হইতে হবে দৃশ্যমান এবং সেই পণ্য হইতে হবে মানুষের জন্য ব্যবহারযোগ্য, গ্রহণযোগ্য প্রোডাক্ট। ভংসং পণ্য হলে চলবে না। পণ্য কি? আরেকটা কোম্পানি আমার ভাগ্যে এগুলো না আসে, দেখা হয়েছে কয় প্রোডাক্ট কি ভাই? কয় প্রোডাক্ট হচ্ছে স্টিলের একটা বাটি। স্টিলের বাটি কি? ওর মধ্যে ওই যে ঘটির মতো পানি ভরানো যায়, ছোট্ট একটা। কয় এটা যদি পানির মধ্যে ফেলে রাখেন, পানির কোনা ভেঙে ভেঙে, যেমন শরীরের মধ্যে পানির কোনা ভেঙে কি হয়, মলিকুল হয়। আমরা যে পানি পান করি, পানিতে পানি থাকে না, পানির কোনাকে আরও অণুকে ভেঙে ভেঙে সেটা শরীরের জন্য গ্রহণযোগ্য করে তোলে। তো বলতেছে এইটা যদি পানির মধ্যে ছেড়ে দেন তাহলে ভাই আপনি এই পানিটা এরকম পাতলা হয়ে যাবে, আর এটার মধ্যে পানি রেখে সেই পানি খাইলে এই পানি আপনার শরীরে সেই উপকার করবে। প্রোডাক্ট দেখেন। এখন বলেন এটা কি ভংসং প্রোডাক্ট কি না? এটা স্টিলের, সদ্য স্টিলের একটা ঘটি, প্রোডাক্ট হচ্ছে স্টিলের ঘটি। আর দাম কত? সে দাম অসাধারণ দাম, 20,000 25,000 টাকাতে ঘটি বিক্রি করতেছে, যেটা আপনি নিউ মার্কেটে গেলে 150 টাকাতে কিনতে পারবেন। সেই ঘটি বিক্রি হচ্ছে 20,000 25,000 টাকা দিয়ে। সিস্টেম এটা তো খালি স্টিলের তো ঘটি না, এই ঘটিতে পানি পাতলা করবে, পানি তো পাতলায়, ঠিক না ব্যাটে? পানি কি ঘন? এটা কি সরিষার তেল যে ঘন হবে? কি বুঝ? তাহলে প্রোডাক্ট কি? এরকম প্রোডাক্ট দিয়ে ব্যবসা করলে হবে? এরা ভংসং কোম্পানি, এরা টিকবে না এবং এরা যাবে, আজ হোক কাল হোক যাবে। এখন এইরকম কোম্পানিতে কিছু লোক আছে যারা লোভে পড়ে আসে। কালকে এরকম আসছিল, প্রোডাক্ট কিনলো, শেষ পর্যন্ত কিনলো, আমার কাছে আসছিল, রাজশাহী বাড়ি, ছেলের বাড়ি রাজশাহী, সে নাই চলে গেছে, কালকে জয়েন করছে। 60,000 টাকার প্রোডাক্ট 60,139 টাকা হয়, 60,139 টাকার প্রোডাক্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিছি। যে স্যার দেখছেন, হ্যাঁ মিলে গেছে। এখন আসেন বয় বলতেছে ডেস্টিনিতে 5,000 টাকা খাইছি, আর চুমকি 5 লাখ, ডেস্টিনি 5 লাখ, চুমকি 5 লাখ। তাই আমি বললাম চুন খেয়ে মুখ পুরে দই দেখে ভয় লাগে, আপনি তো লোভী মানুষ, ডাইরেক্ট মুখের উপর বলছে, আপনি তো অনেক লোভী মানুষ, আপনি পরিশ্রম করতে চান না, খালি ইনকাম বেশি খাইতে চান। বলছিল 5 লাখ রাখেন 15 লাখ পাবেন, এই লোভে পরে আপনি দিয়েছেন। চুমকিতে বলছে ভাই আমরা তো নিজেই একটা চুমকি, ওই যে জামার উপরে নকশা করে প্রজেক্টের আপনি মালিক হবেন, মালিক বানায় দিয়ে আপনার কাছ থেকে নিজে 5 লাখ টাকা কোম্পানির শেয়ার, ওখানে লোভে পরে আপনি দিয়েছেন। তা আপনি হচ্ছেন লোভী মানুষ। এখানে লোভী মানুষের কোনো জায়গা নাই, এখানে কাজ করে খেতে হয়, এখানে ওইরকম লোভ নাই। বলতে যে প্রোডাক্ট যদি না নিই, আমি প্রোডাক্ট না নিলে আপনি চলে যান, প্রোডাক্ট নিতে হবে, কারণ আমরা টাকা নিই, পণ্য দিই, হিসাব শেষ। আমি যদি প্রোডাক্ট না নিই মানে প্রোডাক্ট আগে, প্রোডাক্ট কিনলে সুযোগ পাচ্ছেন ফ্রি। অনেক বুঝাইলাম মানে প্রশ্ন করছে, তো প্রশ্ন তো উত্তর দিতে হবে। রাজশাহী থেকে আসতে একটা মানুষ কষ্ট করে উত্তর দিলাম, ক্লিয়ার করে বলে দিছি। এখানে থাকলে আপনার ছেলেকে কাজ করে খেতে হবে, সময় শ্রম মেধা ধৈর্য দিতে হবে। আমরা বলবো না যে কোনো কাম নাই, খালি ছেলে জয়েন করেন, এটা ডেস্টিনি না যে আপনার কোনো কাম নাই, খালি জয়েন করেন, 7,000 টাকা দেন, বাকিটা আমরা দেখতেছি। খালি কামই হচ্ছে কোনো মতো 7,000 টাকা দিলে এই 7,000 টাকা খালি বন্টন হয়ে যাবে, কেন কিছু দিবে না তো, কাগজ দিবে। 15 বছর পরে আপনি পাবেন 75,000 টাকা। তাও কি আপনার নামে 15টা চারা গাছ লাগানো হয়েছে পাহাড়ে, নিজের বাড়িতে পরিচর্যা না করলে গাছ বাঁচে না, পাহাড়ের মধ্যে গাছ লাগাইছে। সেই গাছ 15 বছর পরে কত বড় হবে বলেন তো? এত বড় মোটা হবে, তাহলে এক গাছের দাম কত হবে? এক গাছের দাম 20,000 টাকা, তাহলে 15 গাছের দাম কত হবে? 3 লাখ।
3 লাখ টাকা থেকে আপনাকে 70,000 টাকা দেওয়া কোনো ব্যাপার, 7,000 টাকা দেন, 70,000 টাকা কোম্পানি আপনি দেবে, কোম্পানি তাও তো 2,30,000 টাকা লাভ। তা কোম্পানি দিতে পারবে? হ্যাঁ দিতে পারবে। তাহলে একটা প্যাকেজে 70,000, 10টা প্যাকেজ কিনেন 7 লাখ। তাই নাকি? এরকম লোভে পড়ে লাখ লাখ টাকা দিয়ে এখন হারানোর পরে এখন যাকে দেখে তাকেই মনে হয়। কোনো একটা ছেলে বা মেয়ে যখন ইজ্জত হারানোর পরে যাক দেখে তাকেই মনে হয় লুচ্চা। কথা কি বুঝাতে পারছি? সব ছেলেকে খারাপ মনে হয়, সব মেয়েকে খারাপ মনে হয়, ঠিক না ব্যাঠিক? নিজের চরিত্র প্রবলেম, অন্যজনকে দোষ দেয়, ঠিক না ব্যাঠিক? বিষয়টা হয়ে গেছে এইরকম। চুন খেয়ে মুখ পুরে এখন যেটা দেখে দই দেখেও মনে করে মনে আরেক ধরনের কোন ধরনের চুন, ঠিক না ব্যাঠিক? বিষয়টা গেছে এইরকম। টিএনসি কি সেই রকম? টিএনসি প্রোডাক্ট কি ভংসং প্রোডাক্ট? টিএনসি প্রোডাক্ট অনন্য প্রোডাক্ট। কি ক্লিয়ার? তাহলে এইটা গেল সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চেনার উপায়ের মধ্যে একটি প্রোডাক্ট হতে হবে কি? এক নাম্বার কি বললাম? এই 3টা তো থাকছেই। তারপরে আপনার পণ্য কি দৃশ্যমান এবং সেটা মানুষের উপকারী পণ্য হতে হবে, ব্যবহার উপযোগী পণ্য হতে হবে, যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। নাম্বার 2, কোম্পানি কি ঋণমুক্ত এবং কোম্পানি কি ঋণমুক্ত এবং কোম্পানি কি নিজস্ব উৎপাদন প্রতিষ্ঠান, মানে উৎপাদন বেশিরভাগ পণ্য কি নিজেই উৎপাদন করে? কোম্পানি যদি নিজেই উৎপাদন করে থাকে এবং কোম্পানি যদি ঋণমুক্ত হয়ে থাকে তাহলে সেই কোম্পানি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। কথা কি ক্লিয়ার? একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দিতে হাজার হাজার কোটি টাকা লাগে। ডোনাল্ড ট্রাম্প নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দিয়েছে, তার নাম হচ্ছে ট্রাম্প নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্প নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দিতে পারবে কারণ ডোনাল্ড ট্রাম্পের এরকম হাজার 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 কোটি টাকা আছে, রাইট কিনা? তাহলে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দিতে চাইলে হবে না। অথচ বাংলাদেশে আমজাম, ওয়েম বাজার, এই বাজার সেই বাজার, এই online.com সেই .com ওই .com নাম দিয়ে আসছে। সবগুলা ভাওতাবাজ প্রতারক কোম্পানি। এরা নেটওয়ার্ক মার্কেটিং করে না, এরা নটওয়ার্ক মার্কেটিং করে। এরা নেটওয়ার্ক করে না, নটওয়ার্ক করে। নটওয়ার্ক কোনো কাজ করে না, খালি ভংসং বেশি করে টাকা কামাই করে নিয়ে ফুটে চলে যাবে। কথা কি বুঝাইতে পারছি? এখন অন্যকে দেখে আমাদেরকে ওইরকম মনে হয়। কি করবেন? আপনার চোখের মধ্যে প্রবলেম, আমাদের তো প্রবলেম নাই। এখন আপনি যদি কালার ব্লাইন্ড হয়ে থাকেন, কালার ব্লাইন্ড বোঝেন তো? কালার ব্লাইন্ড হচ্ছে যদি আপনার লাল কালারের মধ্যে ডিস্টার্ব থাকে, সকল লাল কালার চোখে আসলে সেটা আপনি দেখতে পারবেন না। লাল কালার মনে হবে কালো। যদি কারো নীল কালারের প্রবলেম হয়, নীল কালার দেখলে চোখে যখন নীল কালার সামনে ওটা কালো মনে হবে। নীল আর নীল মনে হয় না, কালো মনে হয়। এটাকে বলা হয় কালার ব্লাইন্ড। এখন যে ছেলেটা লাল কালার পরে আছে, এটা তো ওর দোষ না, ও তো লাল ঠিকই আছে। এখন আমার তো কালার ব্লাইন্ড, আমি তো লাল দেখতে পাই না, সমস্যা হচ্ছে এটা। কথা কি বুঝতে পারছি? আমার কথা কি বুঝতে পারছেন? এখন যে লোক ধরা খাইছে এটা তো ওর প্রবলেম, আমাদের তো প্রবলেম না। এখন ওর প্রবলেম আমাদের উপর চাপাই দিলে হবে? আপনার গায়ে কি সুন্দর একটা কি চমৎকার একটা কালার পরে আছেন, এখন আমি হচ্ছে সেই কালারের ব্লাইন্ড। ওই কালার আমি দেখতে পাই না, কারণ আমার ওইটাই রোগ, ওটাই আমার প্রবলেম। এই রোগ আছে কিন্তু কালার ব্লাইন্ড বলা হয় এদেরকে। রঙিন দেখলেই ও আর কিছু বুঝতে পারে না, সব সাদা অথবা কালো। সাদা দেখতে পায়, নাহলে কালো দেখতে পায়, এদেরকে বলে কালার ব্লাইন্ড। সো প্রবলেমটা কি? যে কালার কাপড় পরে আছে তার প্রবলেম না সো কালার প্রবলেম? তো ধরা খাইছে যে ওর প্রবলেম, কিন্তু আমরা তো ঠিক আছে, কিন্তু আমাদেরকে ওইরকম করে দেখে। সমস্যা হয়ে গেছে এই জায়গায়। কথা কি বুঝছেন? তাহলে সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা পড়ে যে কোম্পানি লোন থাকা যাবে না। আমাদের কি লোন আছে? কোম্পানির বেশিরভাগ পণ্য কি নিজে উৎপাদন করে? যদি উত্তর হয়ে থাকে হ্যাঁ, তাহলে সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আমাদের পণ্য কি বেশিরভাগ নিজে উৎপাদন করে? খালি ইয়েস স্যার বললেন। সব প্রোডাক্ট আমাদের নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট, রাইট কি না? হয় নিজের ফ্যাক্টরিতে উৎপাদন করে নেয় অথবা অন্য কাউকে প্যাটেন্ট দিয়ে উৎপাদন করে নেয়, কিন্তু নিজে উৎপাদন করে নেয়। কথা কি ক্লিয়ার? তো এই হচ্ছে সিস্টেম। এবার আসেন, সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যদি সেই কোম্পানি গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ করে থাকে। আমাদের কোম্পানি কি গবেষণা উন্নয়নে বিনিয়োগ করে? তাহলে সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। কথা কি বুঝতে পারছি? কোম্পানি তার মার্কেটিং প্ল্যানে হাইব্রিড উপাদান অন্তর্ভুক্ত রেখেছে কিনা। হাইব্রিড মানে হচ্ছে কোম্পানিতে বুস্ট আপ করার, নিজেকে দ্রুত উন্নয়ন করার কোনো সুযোগ সুবিধা আছে কিনা।
যদি থাকে তাহলে সেটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। হাইব্রিড মানে হচ্ছে, যেমন আমরা আপনাকে কি বলেছি, 30 বছরের সময়শ্রম 3 বছরে আনা সম্ভব কিনা? 3 বছরে আনতে পারবেন যদি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হয়, তাহলে 30 বছরের সময়শ্রম 3 বছরে সেটা ইনকাম করা সম্ভব। কারণ এই যে টাইম ব্যাংকে টাইম বাড়বে, 24 ঘন্টায় 24 ঘন্টা থাকবে না, 24 ঘন্টায় টাইম ব্যাংকে টাইম বাড়বে, হাজার হাজার ঘন্টা টাইম হবে। তার জ্বলন্ত উদাহরণ টিএনসি গ্লোবাল র্যাঙ্কে গেলে সারা পৃথিবীর সেলসের ইনকাম ঢোকে কিনা? টাইম ব্যাংকে টাইম বাড়তেছে না কমতেছে? এই কথা সবাই বুঝবে না, যারা ড্রিম অ্যাসোসিয়েটসের ডিস্ট্রিবিউটর তারা বুঝবে, কারণ ওই ট্রেনিং পাইছে, এই জন্য এখনকার এই শর্ট কথা বুঝতে পারবে, নাহলে ওইটা আবার বুঝাইতে হবে 2 দিন ধরে, ঠিক কিনা? এবার আসেন কোম্পানি তার ডিস্ট্রিবিউটরদের জন্য কোনো ইনসেন্টিভ রেখেছে কিনা? যেমন গাড়ির ফান্ড, দেশ বিদেশ ভ্রমণ, এরকম কোনো ইনসেন্টিভ রাখছে কিনা? যদি রেখে থাকে তাহলে কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা সঠিক বৈশিষ্ট্য। তো আসেন, আমাদের কোম্পানিতে শুধু গাড়ির ফান্ড আর দেশ বিদেশ রাখেনি, সাথে নিরাপদ স্থায়ী মানে কি স্থায়ীভাবে বসবাস করার জন্য আপনাকে ভিলা ফান্ডও দিচ্ছে, রাইট কিনা? কোম্পানি তার সেলসের প্রফিটের একটা অংশ শুধু আপনাকে এই দেশ বিদেশ ভ্রমণ, গাড়ির ফান্ড আর ভিলা ফান্ডের জন্য আলাদাভাবে বরাদ্দ করে, আলাদাভাবে কেটে নেয়, রাইট কিনা? প্রতিটা সেলস থেকে যে প্রফিট হয় সেই প্রফিটের একটা অংশ গাড়ির ফান্ড, বাড়ির ফান্ড এবং দেশ বিদেশ ভ্রমণের জন্য আলাদা করে রাখে। আপনাকে যে বিদেশ ভ্রমণ করতে নিয়ে যায় কোম্পানি পকেট থেকে দেয় না, আপনার টিম থেকে যে সেল হয়েছে সেই সেলস থেকে আপনাকে দিচ্ছে, তাহলে কোম্পানির থেকে কোনো লস নাই। সো আমাদেরও কোনো টেনশন নাই। কোম্পানি যদি লস হয়ে কোনো কিছু করে, তাহলে ঝুঁকি আছে, রাইট কিনা? আর কোম্পানি যদি সিস্টেম থেকে যদি সব কিছু করে তাহলে কোনো ঝুঁকি নাই, কারণ কোম্পানি ওইভাবে আলাদা আলাদাভাবে সেট আপ করে রাখছে। আলাদাভাবে সেট আপ করে রাখছে। তাহলে বাড়ির ফান্ড দিবে, এই বাড়ির ফান্ডের জন্য আপনাকে টেনশন করতে হবে না, কারণ কোম্পানি আপনার কাছ থেকে যে পরিমাণ সেল হবে সেই সেলস থেকে কোম্পানি যে প্রফিট করবে সেই প্রফিট থেকে একটা অংশ ভিলা ফান্ডের জন্য দেবে। যারা ওই র্যাঙ্কে যায় তাদেরকে ওটা ভাগ করে দেয়, তাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। ধরেন 10 জনকে যদি ভিলা ফান্ড দেয়, তাহলে 1000 জন ওই ভিলা ফান্ডের জন্য কাজ করতেছে, তাহলে একসাথে তো 1000 জন ভিলা ফান্ড অর্জন করবে না। তাহলে এই যে অর্থ জড়ো হচ্ছে, এই ফান্ড থেকে আপনাকে সেই ভিলা ফান্ড দিচ্ছে, গাড়ির ফান্ড দিচ্ছে। সো এটা নিয়ে আমাদের কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। সারা পৃথিবীতে সেলস হচ্ছে কি না? সারা পৃথিবীর সেলস থেকে যে সেলস হয় এর জন্য মার্কেটিং কস্ট হিসেবে 60% বা 70% রেখে দিল। এই 60% ধরো 3%, 60% কি মার্কেটিং কস্ট, সেখান থেকে হয়তো 3% কিসের জন্য রাখলো? স্পেশাল অ্যাওয়ার্ডের মধ্যে কি পড়ে? দেশ বিদেশ ভ্রমণ, গাড়ির ফান্ড এবং বাড়ির ফান্ড। কি ক্লিয়ার? সেটা আছে কি নাই আমাদের? সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কিনা? এবং প্রতি বছর একটা বৃহত্তর মিটিং হয় কিনা, যে মিটিংয়ে দেশ বিদেশের বিভিন্ন ধরনের লিডারগণদের উপস্থিতি থাকে। আপনি কিতা কন স্যার, প্রতি বছর যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় সেখানে 190টা দেশের লোকজন উপস্থিত থাকে। আমি তো নিজে দেখে আসছি। কথা কি ক্লিয়ার? কোনো কোম্পানিতে বিদেশ থেকে একজন লোক আসলে ওটাকে হাইলাইট করে, অমুক দেশ থেকে একজন লোক এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে, আর আমাদের 190টা দেশ থেকে লোক যায়, তাহলে অনুষ্ঠানকে কী করে? তার জ্বলন্ত উদাহরণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, রাইট কিনা? তাহলে আমাদের সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চেনার জন্য যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কি টিএনসির মধ্যে আছে কি নাই? আছে। এখন আসেন, 2টা গ্রুপ, চড়ুইভাতি গ্রুপ আর একটা স্কোয়ার গ্রুপের গল্প শুনাইছিলাম, মনে আছে? স্কোয়ার গ্রুপের লোভ দেয় কে? স্কোয়ার গ্রুপে বলছে 20,000 টাকা স্যালারি, চড়ুইভাতি গ্রুপ বলছে 20,000 টাকা না, আপনি দেবো 50,000 টাকা, ওখানে লোভ দিছে। স্কোয়ার বলছে 20,000 টাকা বেতন দিব, আর ওই চড়ুইভাতি গ্রুপ বলছে ভাই আপনাকে আমি 50,000 টাকা স্যালারি দিব। লোভে পরে 50,000 টাকাতে গেছে, যাওয়ার পর থেকে 3 মাস পরে কোম্পানি চলতেছে না, কারণ নতুন কোম্পানি তো, মার্কেট নাই, ব্র্যান্ড ভ্যালু নাই, কিচ্ছু নাই। কথা কি ক্লিয়ার? নতুন এই 50,000 টাকা স্যালারির আশায় জয়েন করেছে, জয়েন করার পর দেখা যাচ্ছে জয়েন করার পর থেকে শুধু কাজ করেই যাচ্ছে, বেতন আর কপালে জুটতেছে না। কে রাইট অর রং? তাহলে কি হবে? 2 দিন পর কোম্পানি নিজেই বন্ধ হয়ে যাবে, ও বন্ধ হয়ে যাবে। আর স্কোয়ারে জয়েন করলে কি হইতো? আজকে 20,000 টাকা পাইছে, কিন্তু ধীরে ধীরে প্রমোশন পাইতে এক সময় লক্ষ টাকা কমিশন স্যালারি হইতে পারতো, রাইট কিনা? অনেক কোম্পানি এরকম আপনাকে অফার করতে আসবে, ভাই টিএনসিতে কতদিন হলে আসেন? কয় ভাই 6 মাস। আরে 6 মাস ধরে কী করতে আসছেন? আমার কাছে আসেন, আপনাকে 1 মাসে কি করে দিই দেখেন। শাকিল 2 বছর ধরে টিএনসিতে আসে, কয় 2 বছর ধরে কী করলেন? আমার কাছে আসেন, 1 বছর বকরিতে বাড়ি করে দেবো। অথচ যে কোম্পানি মার্কেটিং করতেছে ওখানে ওর বয়স কত জানেন? মাত্র 3 দিন। 3 দিন হলে জয়েন করে এসে শাকিলকে শোনাচ্ছে, 1.5 ঘন্টা ধরে বোঝাচ্ছে আপনাকে বাড়ি গাড়ি করার দায়িত্ব আমি নিচ্ছি। ভাই আপনি কয়দিন হলে জয়েন করে? আমি 3 দিন হলে জয়েন করছি। ওই 3 দিন হলে জয়েন করে শাকিলকে বাড়ি গাড়ি করে দিচ্ছে।
আর আমাদের এখানে 30 দিন ট্রেনিং না করে তা কাজেতেই নামতে দেয় না, রাইট কিনা? আর ওখানে 3 দিন ট্রেনিং না করতে ও কি করছে, ওই আরেকজন বাড়ি গাড়ি করে দিচ্ছে। এখন বলেন তাদের কি অবস্থা ভিতরে, তাহলে কি অবস্থা বলেন? নিজেই এখন ড্রাইভিং শেখে নাই, ওই আরেকজনকে ড্রাইভিং করা শেখাচ্ছে, ঠিক না ব্যাঠিক? তাহলে এরকম ভংসং কোম্পানি বাংলাদেশে অনেক আছে, যার কোনো অনুমতি নেই, কিচ্ছু নেই, গোপনে গোপনে কোম্পানির নাম কি আনজাম। আনজাম নামের মধ্যে তো ভেজাল, ঠিক না ব্যাঠিক? কয় আন, তারপর জ্যাম বানাই দিমনি, সমস্যা নাই, সময় মতো আটকে দিমনি, রাইট কিনা? কয় আন, তারপর জ্যাম আমি করে দিমনি, সমস্যা নাই। কয় 16,000 টাকাতে জয়েন করবা, তুমি আরও 2 জনকে 16,000 টাকা করে নিয়ে আসবা। কয় প্রোডাক্ট নাই, তুমি চাইলে 2-1টা প্রোডাক্ট দিমনি। ভাষ্য শোনেন, প্রোডাক্ট নাই, কাগজ বেচতেছে, 16,000 টাকা নিয়ে আসবেন, 2 জনকে 16,000 টাকা নিয়ে আসলে তুমি পাবা এখান থেকে 2,000, 2,000, 4,000, এরকম হিসাব বুঝাচ্ছে। বলেন সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি? ভাওতাবাজি কোম্পানি। এরকম কোম্পানি সারা বাংলাদেশে অলিতে গলিতে আছে। এগুলো কোম্পানিতে কাদেরকে নেয় জানেন? কাদেরকে নেয়? সমাজের যারা নিকৃষ্ট, অবহেলিত, যাদের কোনো দামই নাই, যারা আমাদেরকে এই যে আমরা ভাই ভাইতে বাদ দিই, এর চাইতেও নিম্নমানের কি ছেলেপেলে তারা ওখানে জায়গা দেয়। কারণ ওরা জানে পৃথিবীর আর কোথাও আমার জায়গা হবে না, এক জায়গা একটা পাইছি। আবার দেখে যেখানে কোনো কামই নাই, খালি 2টা লোক ধরে নিয়ে আসলে আমার ইনকাম। টিএনসিতে লোক ধরা ব্যবসা না, টিএনসি বিজনেস বুঝতে হবে। টিএনসি বিজনেস বুঝলে তাহলে টিএনসি বিজনেসে গুলি ধরলেও আপনি এখান থেকে যাবেন না। কথা কি বুঝাতে পারছি? টিএনসি বিজনেস বুঝতে হবে, টিএনসি বিজনেসের আসল গ্রামার বুঝতে হবে। যখন বুঝবেন প্রকৃত অর্থে, টিএনসি তার টেনশন হবে না। টিএনসিতে লোক ধরতে হয় না স্যার, টিএনসিতে লোক ধরতে হয় না, লোক আপনার কাছে আসে, সাব ডিলার নেওয়ার জন্য আপনার কাছে আসবে। ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। আগে তৈরি করে নিচ্ছি। কাদেরকে? আমার ফাইটার্সদেরকে। ডাক্তার কি রুগীর কাছে যায়? উকিল ক্লায়েন্টের কাছে যায়? ইঞ্জিনিয়ার কি তার কাস্টমারের কাছে যায়? নাপিত কি কাস্টমারের কাছে যায়? তাহলে আমরা যাব কেন? বরং আমরা তো আরো দিচ্ছি, সমাজের 2টা জিনিস দিচ্ছি, যেটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। একটা হচ্ছে সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেমের সলিউশন, রাইট কিনা? একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যার সমাধান দিচ্ছি, একটা সুস্বাস্থ্যের কি দিচ্ছি? সমাধান দিচ্ছি, রাইট কিনা? তাহলে এই 2টা জিনিস আমরা দিচ্ছি। এই 2টা জিনিস প্রয়োজনীয় কি না কি অপ্রয়োজনীয়? এই প্রয়োজনীয় জিনিসটা আমরা দিচ্ছি সমাজে, ঘরে ঘরে আমরা পৌঁছাই দিচ্ছি। আর সেই জায়গাতে আমরা দিচ্ছি, উপকার করতেছি। তাহলে আমার আপনার কাছে লোক আসবে না, কার কাছে আসবে? তাহলে আসার জন্য কি করতে হবে? আসার জন্য ডাক্তার চেম্বার না খুললে কি রুগী আসবে? অ্যাডভোকেট চেম্বার না খুললে কাস্টমার যাবে? সেলুনওয়ালা দোকান না দিলে কি কাস্টমার যাবে? টেইলার্স দোকান না দিলে সেখানে কাপড় বানাতে যাবে? আপনাকে আপনার দোকানটা খুলতে হবে। তাহলে কেমনে কি করলে আপনার দোকান খুলবে? এখানে তো শোরুম দেওয়া লাগে না, ডেকোরেশন করতে হয় না, গুডাউন ভাড়া লাগে না, কর্মচারী বেতন দিতে হয় না, ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগে না, ঘর ভাড়া দেওয়া লাগে না। তাহলে আপনার করণীয় কাজ কি? আপনার দোকান কেমনে খোলা থাকবে? রাইট কিনা? ইয়েস, দিস ইজ সেলফ চেঞ্জিং। নিজেকে পরিবর্তন করলেই দোকান খোলা থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেদেরকে খুলে রাখতে পারতেছি না। আমাদেরকে খুলে রাখতে হবে, দোকান খুলে রাখতে হবে, তার মানে নিজেকে চেঞ্জ করতে হবে। বলেছিলাম কি লাগবে সেদিন, বলেছিলাম সেলফ চেঞ্জিংয়ের ক্ষেত্রে পোশাক আশাক ঠিক করতে হবে, কাপড় চোপড় ঠিক করতে হবে, ব্যাগ নিতে হবে, অ্যাটিটিউড ঠিক করতে হবে, ঠিক না ব্যা ঠিক? এগুলো যখন আমার ঠিক হবে তখন দেখবেন যে মানুষ আপনার কাছে এসে ভিড় করবে। কথা কি বুঝাইতে পারছি? এক সময় আসবে ইনশাআল্লাহ। আমার কথা বলা শেষ, আজকের জন্য এখানে শেষ করছি। এক সময় আসবে এই আপনার সাথে জয়েন করার জন্য অনার্স মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে খালি পেছনে পেছনে ঘুরবে। যখন পেছনে পেছনে ঘুরবে ওই সময় আপনার ওই ব্যক্তিকে লাগবে না, কিন্তু আপনার পেছনে পেছনে ঘুরবে। কি ক্লিয়ার? যে বন্ধুদের পেছনে আমি ঘুরছি সেই বন্ধুদের পেছনে আমাকে আর যাওয়া লাগবে না। কারণ যে সময় বন্ধুদেরকে বলেছিলাম, আত্মীয় স্বজনকে বলেছিলাম, পরিচিত ব্যক্তিকে বলেছিলাম আসেন ভাই একসাথে বিজনেস করি, সেই সময় আসেনি। এখন কি আমার তাক লাগবে? সে না আসলে কি আমার ব্যবসা বন্ধ থাকবে? আমার ইনকাম বন্ধ থাকবে? আমি জায়গা পৌঁছে গেছি না? টিম আসে কিনা? তারা না আসলেও কি আমার বিজনেস হয় কিনা? তারা এতদিন খোঁজ খবর নেয়নি, আসেনি, আমার বিজনেস হয়েছে কি হয় নাই? র্যাঙ্ক হয়েছে, ইনকাম হয়েছে, সম্মান পাওয়া যায়। ও আসলো কি না আসলো আমার আপনার মাথা ব্যথা আছে? কথা কি বুঝাতে পারছি?
সময় আসবে ওই বন্ধু এক সময় বলবে, কেবল আমাকে মেসেঞ্জার নক করে, কেমন আছো বন্ধু, মোবাইল নাম্বারটা দাও, কেবল নক করা শুরু হয়েছে একটা দুটো করে। চ্যালেঞ্জ করে বলতে দেখাতে পারবো এক সময় পাত্তা দেয়নি, পেছনে পেছনে ঘুরছি, দোস্ত প্ল্যানটা দেখো, ভালো জিনিস, সরো তো সরো। এখন তারা এখন বলে, দোস্ত নাম্বারটা দাও, কেমন আছো, পরশুদিন বলছে, এখন উত্তর দিইনি, আজকে বিকেলে দিব। সঙ্গে সঙ্গে দিলে তো মান থাকবে না, আজকে বিকেলে দিব, ভালো আছি, নাম্বার আবার দিব। কি ক্লিয়ার? তুমি কেমন আছো দিয়ে আবার ছেড়ে দিব। বুঝাতে পারছি? যাব না, আসবে, তাহলে কি করতে হবে? ইয়েস, নিজের দোকান খোলা রাখতে হবে, নিজের চেম্বার খুলতে হবে। আপনার চেম্বার, আপনি আপনার চেম্বার আপনি নিজেকে ঠিক করেন, নিজেকে হাইলি ডেকোরেট করেন। কাস্টমার খোঁজা লাগবে না, কাস্টমার আপনার কাছে ধরা দিবে। কথা কি বুঝাতে পারছি স্যার? টাই পরে এখন পাঁচা হয়ে চললে হবে? তাহলে হবে না। টাই যদি পরি, টায়ের মতো করে পরবো, সেইভাবে চলাফেরা করবো, রাইট কিনা? পাঁচা হয়ে চলা যাবে না তো, ঠিকঠাক মতো চলতে হবে। কি ক্লিয়ার? তাহলে বিভিন্ন প্রশ্নের উত্তর জানবো আমরা। জানার আগে আমাদেরকে এই বৈশিষ্ট্যটা জানা দরকার ছিল। এখন প্রশ্ন উত্তর পর্ব যদি বলি, আপনার কাছে এখন প্রশ্ন উত্তর পর্ব চুম্বকের মতো হবে। আগামীকালকে আমরা এই প্রশ্ন উত্তর পর্ব 1 নম্বর 2 নম্বর করে শুরু করবো, কারণ প্রশ্ন উত্তর পর্ব দেওয়ার আগে এটা জানা দরকার ছিল। এই জন্য এটাকে ক্লিয়ার করে দিলাম। এখন প্রশ্ন উত্তর পর্ব ঠিক করে দিয়ে দেবো। ঠিক আছে? প্রশ্ন উত্তর পর্ব লাগবে, কারণ বাড়িতে গেলেই আপনাকে নানা মানুষ ধরে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। এই প্রশ্ন উত্তর পর্ব জানতে হবে। একজন মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মা প্রশ্ন করতেই পারে। আজকে আপনি এখানে জয়েন করছেন, আপনার বাবা মার মধ্যে নানামুখী প্রশ্ন ছিল, এখনও প্রশ্ন ঘুরঘুর করতেই আছে। অনেকে উত্তর দিতে পারতেছেন না, যে কারণে সন্দেহ বাসা বাঁধে। ভালো মন কি 7 দিন ট্রেনিং করে সেই হাইলি মোটিভেশন, ঠুস করে বেলুন ফুলে যখন বাতাস বের হয়ে যায়, এই মোটিভেশন কোথায় যে যায়? কারণ কি, বন্ধু ফোন করে বলছে, আরে দেখ দোস্ত 3 মাসও যাবে না এই সকল কোম্পানি। গত ট্রেনিং ব্যাচে ট্রেনিং করার পরে মেয়ে সেই হাইলি কি মোটিভেশন, ঋতু রানীর একজন গেস্ট। হ্যাঁ, শাহজামাল বলতেছে, স্যার মোটিভেশন শেষ। কী হয়েছে? কই মামা ফোন করে বলছে 3 মাসে ওই কোম্পানি যাবে না, এরা চিটার বাটপার। চিন্তা করেন, আমি তাহলে এই অফিস দিয়ে, আমার অফিসের বয়স হচ্ছে 4.5 বছর হয়ে গেল, 3 মাস এগুলো কোম্পানি থাকে না। 3 মাস কোম্পানির বয়স কত? যে কথা বলতেছে 3 মাস, কোম্পানি যদি একটা শু দিয়ে দেয়, হিসু, বলুন তো হিসুর সাথে ভেসে যাবে কিনা? অথচ কোম্পানিকে জাজমেন্ট করতেছে, এসব কোম্পানি থাকবে না। ঠিক না বা ঠিক? কোম্পানির সম্পর্কে যদি জানতো তাহলে এরকম মন্তব্য করতে পারতো? জানে না। মায়ের ওপর মা, ডবল মা, কি উদ্বিগ্নতা, কি চিন্তা, কি টেনশন ভাগনা ভাগ্নিকে নিয়ে। ঠিক আছে, সমস্যা নাই, আমরা তো দিচ্ছি, আমরা তো নিচ্ছি না, আমাকে ঠেকাই পড়ে গেছি। মামা যদি এখন কোনো কর্ম নিয়ে দেয় ভাগনা ভাগ্নিকে, তাহলে মামা ঠিক আছে। মামা কর্ম নিয়ে দিল না, কিন্তু মামা উপদেশ দিয়ে ওই ভাগনা ভাগ্নির সময় নষ্ট করাইলো, জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, এইটার দাম কি মামা কোনোদিন দিতে পারবে? কি ক্লিয়ার? তাহলে ওই রাজশাহীর ওই ব্যক্তিটা সব শেষে কিন্তু প্রোডাক্ট নিয়ে গেছে এবং শেষে প্লিজড হয়ে গেছে, কারণ সে যাচাই বাছাই বহুত কিছু করে দেখছে, এখানে 2 নম্বরে কিছু নাই, টাকা দিলাম পণ্য তো সব বুঝেই পাইলাম। তাও হার্টের মধ্যে 2টা রিং পরানো আছে। আমি মনে দেখেই বলতেছি, আপনার তো হার্টের সমস্যা, কারণ নিঃশ্বাস নেওয়া দেখেই বুঝছি হার্টের সমস্যা। কে বলছি না? আমাকে তো বলেনি, কিন্তু আমি দেখেই বলছি আপনার তো হার্টের সমস্যা, আপনার তো শরীরে দুনিয়ার সমস্যা, 2টা রিং পরানো আছে। তাহলে আপনি তো নিজেই তো রুগী, 2-4 লাখ খরচ করে কি করতে পারছেন? আর আমার এগুলেন খান, এই 60,000 টাকা আপনার দেহের মধ্যে ঢুকাবেন, 3 মাস পরে কথা হবে আপনার সাথে, আমাকে এসে বললেন উপকার না পাইলে। এগুলো আপনি খান, আপনারই আগে দরকার। আপনি খাবেন, সুস্থ হবেন, আর ছেলে এখান থেকে কর্মসংস্থানের সুযোগ পেয়ে গেল, ছেলে এখন কর্ম করে এখান থেকে ইনকাম করবে। শেষে প্রোডাক্ট কিনে নিয়ে চলে গেল। অথচ শাকিলকে বলতেছে টাকার গ্যারান্টি দিতে হবে, কিন্তু টাকার গ্যারান্টি, কারণ ওই যে 5 মাস 10 লাখ চুমকিতে খাইছে আর ডেস্টিনিতে খাইছে, এটা টাকার গ্যারান্টি চাই। শাকিল বলছে 100% টাকার গ্যারান্টি দেবো, আসেন। আসছে, সমস্ত টাকার পণ্য বুঝে পাইছে, এখন বলতেছে টাকা কি বুঝে পাইছেন? টাকার গ্যারান্টি নিয়েছিলাম, টাকা কি বুঝে পাইছেন? হ পাইছি।
এইবার তাহলে এখন যান, টেনশনের করার কারণ নাই। এখন যাওয়ার সময় বলতেছে আমার ছেলেকে একটু দেখে রাখেন, তো দেখে তো রাখবোই, না দেখে রাখবো? দেখেই তো রাখতেছি, কাকে দেখি না বলেন তো? আমরা ট্রেনিং করাচ্ছি, এত কিছু করতেছি, না দেখার জন্য? দেখার জন্যই তো, রাইট কিনা? ছেলেকেও দেখতে হবে, ছেলে তো চোখ বন্ধ করে হাঁটলে চলবে না, ঠিক না ভাই? ঠিক তো, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই যে আজকে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো এটা একবার না বারবার দেখবেন। এই ভিডিওগুলো অনলাইনে দেওয়া হচ্ছে, এই ভিডিওগুলো একবার না বারবার দেখে আপনি নিজেকে ঠিক করতে হবে। কি ক্লিয়ার? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।